আমার হাতে মরতে না চাইলে আমাকে বিয়ে করতে রাজি হয়ে যা রূপ। রূপসা ঠিক এই ভয়টাই পাচ্ছিল। ও এই খ্যাপা ষাঁড়কে খেপিয়ে দিয়ে জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছে। কি দরকার ছিল ওকে এই লোকটার সামনে অন্য কাউকে বিয়ে করার কথা বলার? রূপসা তবুও না দাম বলল, মরে যাব, তবুও আপনার বউ হব না আমি। নির্ভর হাসল। তাতে বোঝা যাচ্ছে যে হাসিটা রহমত্বক। নির্ভর রূপসার তুলতুলে গালটা শক্ত করে চেপে ধরে বলল, তোর কাছে আমি বাদে আর কারো বউ হওয়ার সুযোগ নেই। তোর অমৃত সুধা পান করার অধিকার শুধু আমার আছে রূপ। রূপসা ঘৃণায় চোখ মুখ ঘুরিয়ে নিল। তাতে আরও চাপ প্রয়োগ করল নির্ভর। পুরো নাম নির্ভর মজুমদার। মজুমদার বাড়ির বড় ছেলে সে। বর্তমানে সে একজন এমপি, দিনাজপুর 1 আসনের এমপি। নির্ভর গভীর দৃষ্টিতে রূপসার পুরো শরীরে নজর দিল। হালকা আকাশি রঙের একটা শাড়ি পরনে রূপসার। চুলগুলো বেশ লম্বা, সেটা আবার ছেড়ে রাখা, যার দরুন সেটা পুরো পিঠে ছড়িয়ে আছে। নির্ভর নেশাত্মক চোখে সেই দিকে চাইল। এই মেয়েটার মধ্যে নিশ্চয়ই কোনো নেশাদ্রব্য মেশানো আছে, না হলে ওকে দেখলেই ওর নেশা হয়ে যায় কেন? নির্ভর ঘোলা চোখে রূপসার দিকে এগিয়ে গিয়ে ওর কোমল কোমরে হাত রাখল। শরীরটা শিরশির করে উঠল রূপসার। এই লোকটার স্পর্শ ওকে ভিন্ন দুনিয়ার সাথে সাক্ষাৎ করায়। ও যেন হিপনোটাইজ হয়ে যায়। নির্ভর ওর নিজের চাচাতো ভাই, তবে ছোট থেকে ওকে কোনোদিনও নির্ভরকে ভাই বলে ডাকতে দেয়নি। রূপসার মনে পড়ল ছোটবেলায় একবার নির্ভরকে ভাই বলে ডেকেছিল। সেই জন্য নির্ভর ওকে প্যান্টের বেল্ট দিয়ে ইচ্ছা মতো মেরেছিল। এরকম অনেক ঘটনা আছে যেটা মনে পড়লে এখনও ভয় পায় রূপসা। কোমরে গভীর স্পর্শ আরও গভীর হতেই রূপসার হুঁশ ফিরল। নির্ভর ওকে একদম নিজের সাথে মিশিয়ে নিয়েছে। রূপসার ছোটার জন্য ছটফট করতে লাগলো। নির্ভর উন্মাদের মতো রূপসার কোমরে হাত বিচরণ করতে লাগলো। রূপসার ভিতরে ভিতরে অস্বস্তি দানা বাঁধতে লাগলো। কিন্তু নির্ভর যেন এক ক্ষুধার্ত হায়না, যার চোখে তীব্র প্রেমের ক্ষুধা। নির্ভর এবার ভয়ঙ্কর শান্ত কণ্ঠে রূপসাকে বলল, তিহানের সাথে কথা কেন বলেছিস আমার অনুমতি ছাড়া? রূপসার অন্তরাত্মা কেঁপে উঠল। এই লোকটার শান্ত মস্তিষ্ক খুবই ভয়ঙ্কর হয়, যেন খুন করে ফেলার মতো। বাজ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টি, কোনো কিছু আড়াল হয় না। নির্ভর টের পেল রূপসার ভেতরের অস্থিরতা। বাঁকা হেসে রূপসার বিউটিফুল কণ্ঠনালীতে নিজের মুখ গুঁজে দিল। সাথে সাথে অস্পষ্ট স্বরে চেঁচিয়ে উঠল রূপসা। নির্ভর সেদিকে তেমন পাত্তা দিল না। এই মেয়েটার গা থেকে কেমন যেন রজনীগন্ধা ফুলের সুবাস পায়ও। আর তাই তো মোহে ডুবে বারংবার ভুল করে বসে। এদিকে রূপসা কাঁদতে লাগলো। ওকে কাঁপতে দেখে নির্ভর আর একটু গভীর হলো। স্লো ভয়েসে বলল, তোর শরীর থেকে রজনীগন্ধা ফুলের ঘ্রাণ আসে রূপ, যেটা আমাকে পাগল করে দেয়। তোর মাঝে ডুবে আমার মৃত্যু নিশ্চিত। রূপসা না পেরে এবার নির্ভরের চুল ধরে টানল। ওকে সরানোর চেষ্টা, কিন্তু নির্ভর সরল না। ওভাবেই থেকে পুনরায় বলল, তুই কি চাস তোর সামান্য ভুলের জন্য কেউ নিজের মূল্যবান প্রাণ হারাক? রূপসা ভীত কণ্ঠে বলল, নির্ভাই, আপনি এমন কেন করছেন? আমি আপনাকে ভালোবাসি না। নির্ভর দ্বিগুণ তেতে উঠল। ওকে নিজের থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল। মেঝেতে পড়ে হাতের কোনোই ছিলে রক্ত বেরিয়ে আসলো রূপসার। সেদিকে কোনো ভ্রুক্ষেপ করল না নির্ভর। ওর চোখে ক্ষুব্ধতা গেড়ে বসেছে। মেঝেতে পড়ে থাকা রূপসার সামনে হাঁটু গেড়ে বসে ওর গাল 2 হাত দিয়ে চেপে ধরে বলল, তোর ভালোবাসার দরকার নেই। আমি ভালোবাসি মানেই ভালোবাসা হলো। আর তাছাড়া তুই আমাকে ভালোবাসবি কেন? তুই তো ওই তিহানকে ভালোবাসিস, তাই তো ওর সাথে ঘুরতে যাস। আমার যার সাথে ইচ্ছা আমি তার সাথে যাব, আপনাকে বলার প্রয়োজন মনে করি না। নির্ভর খেপে গিয়ে ওর গালে আরও চাপ দিল। ঝুঁকে ওর লিপস্টিক পরিহতে ঠোঁটে সময় নিয়ে চুমু খেল। চুমুটা ছিল হিংসার বহিঃপ্রকাশ। নির্ভর ঠোঁট ছেড়ে দিয়ে নিজের ভেজা ঠোঁট মুছে বলল, নেক্সট টাইম ঠোঁটে এসব হাবিজাবি ব্র্যান্ডের লিপস্টিক লাগাবি না, ইভেন কিছুই লাগাবি না। ন্যাচারাল ঠোঁটে চুমু খাওয়ার মজাই আলাদা। বলেই চোখ টিপে বেরিয়ে গেল। রূপসা তাজ্জব আর অবাক হয়ে গেল। ও বুঝতে পারছে না একে এমপি কে বানালো। লুচ্চামি ছাড়া আর কিচ্ছু পারে না। মজুমদার বাড়ির পরিবেশ বর্তমানে গুমোট হয়ে আছে, কারণ স্বয়ং নির্ভর মজুমদার সবার মধ্যমণি হয়ে সোফার উপর পায়ের উপর পা তুলে বসে আছে।
আর ওর ঠিক সামনের সোফায় নির্ভর মজুমদার মানে নির্ভর এর বাবা বসে আছে। আশেপাশে ওর মা আর চাচি দাঁড়িয়ে আছে। নির্ভর আয়াসী হয়ে সোফায় গা এলিয়ে দিয়ে বলল, 2 দিন বাড়িতে ছিলাম না আর তোমরা আমার রূপের বিয়ে ঠিক করে ফেললে? তোমরা কি ভেবেছ আমি কিছু জানতে পারবো না? এতটা বোকা কিভাবে হলে তোমরা? নির্ভর সাহেব বলল, তোর রূপ মানে? দেখে নির্ভর, তুই রূপসার থেকে দূরে থাক, ওকে ওর মতো থাকতে দে। আমি চাই না তোর ছায়া আমার মেয়ের উপর পড়ুক। নির্ভর বদমাইশ হাসল। কারো তোয়াক্কা না করে সে হামি দিয়ে বলল, আমার ছায়া? সে তো খুব সূক্ষ্ম জিনিস, ওর উপর তো আমার পুরো শরীর পড়ে থাকবে। নির্জন মজুমদার কেসে উঠলেন। কি নির্লজ্জ ছেলে তার! এর মুখের কোনো ব্রেক নেই। রূপসার মতো মেয়েকে কিছুতেই ওর অনিশ্চিত জীবনের সাথে জড়ানো যাবে না। তুমি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছো নির্ভর। আমার ভাইয়ের সাথে আমি বেইমানি করতে পারবো না। তুমি রূপসার থেকে দূরে থাকবে ব্যাস। হুম, বরং আমি আজকে থেকে ওর সাথে চিপকে থাকবো। ওয়েট অ্যান্ড ওয়াচ। কী করতে চাইছো তুমি পরিষ্কার করে বলো। নির্ভর কিছু বলল না, তবে কিছুক্ষণ পর মজুমদার বাড়ির ড্রয়িং রুমে প্রবেশ করলো নির্জন মজুমদার মানে নির্ভর মজুমদারের ভাই। ওর পিছনে 2টো লোক একটা বুড়ো লোককে চ্যাংদোলা করে নিয়ে এসেছে। লোকটা হাত পা ছুঁড়ছে নামার জন্য। নির্ভর বাঁকা হেসে উঠে দাঁড়ালো, তারপর ভাইয়ের কাঁধ চাপড়ে তার কাজের জন্য বাহবা দিল। নির্ঝর সাদরে তা গ্রহণ করল। কাজীকে নামিয়ে দিয়ে লোক দুটো ওকে ঘিরে দাঁড়ালো। ড্রয়িং রুমে সবাই বোঝার চেষ্টা করছে কি হতে যাচ্ছে। নির্জন সাহেব স্থির দাঁড়িয়ে, তার ধুরন্ধর ছেলের সবটা সাজিয়ে গুছিয়ে মাঠে নেমেছে। নির্ভর কাজীকে উদ্দেশ্য করে বলল, এমপি নির্ভর মজুমদারের বিয়ে পড়াবেন আপনি, অনুভূতি বলেন। কাজী শ্বাস গিলে বলল, এই লোকটার খুব খারাপ, রীতিমতো ওনাকে ঘুম থেকে তুলে নিয়ে এসেছে। নির্ভর কাজীকে বসতে বলে সবাইকে থমথমে মুখের ওর দিকে চেয়ে থাকতে দেখে বলল, আমার দিকে শকুনের মতো তাকিয়ে থেকে কোনো লাভ নেই। এটা তোমাদের আগে ভাবা উচিত ছিল। আমার কথাটা একবার মাথায় আনা দরকার ছিল। যাই হোক, আমি রূপকে আনতে যাচ্ছি। এখন ওর আর আমার বিয়ে হবে। পুরো ঘরের বিস্ফোরণ ঘটিয়ে নির্ভর উপরে চলে গেল। নির্জন সাহেব নির্ঝরের উপর ধমকে উঠলেন, তোমার ভাই না হয় একটা সাইকো, কিন্তু তুমি সুস্থ হয়ে ওকে কিভাবে সায় দিলে অসভ্য ছেলে? নির্ঝর অবিরাম চোখের পলক ফেলে বাবাকে বলল, আমি শুধু ভাইয়ের কথা মেনেছি, আর তুমি এমন ফ্লাফাচ্ছ কেন? তোমার ছেলেই তো, যা হচ্ছে হতে দাও। ওদের কথার মধ্যে নির্ভর ওপর থেকে নির্ভরকে আসতে দেখা গেল। সিঁড়ি দিয়ে নামছে সে। নির্ভর আজকে একটা কালো শার্ট পরার সাথে কালো প্যান্ট, চুলগুলো কপাল ছড়িয়ে আছে, রাজনৈতিক নেতা হিসেবে পারফেক্ট। নির্ভর রূপসাকে কোলে নিয়ে নামছে। রূপসার গায়ের সাজ নষ্ট হয়ে গেছে, শাড়িটা কোনোরকম আছে গায়ে। নির্ভর সবার সামনে রূপসাকে নিজের উড়ুর উপর বসিয়ে নিজেও বসে পড়ল। নির্জন সাহেব দাঁতে দাঁত পিষছেন। একে বলে কোনো লাভ নেই, কাজী ইতিমধ্যেই কাগজপত্র সব তৈরি করে রেখেছে। কাজী কবুল বলার আগে বললেন, দেনমোহর কত বাঁধব স্যার? নির্ভর নিজের বাপের দিকে তাকিয়ে বলল, 1 টাকা। উপস্থিত সবাই হতভম্ব। মজুমদার বাড়ির ছেলে কিনা মাত্র 1 টাকা দেনমোহর দেবে, এটা আবার কেমন কথা? নির্জন সাহেব বিরোধিতা করে বললেন, অসম্ভব, আমার ছেলে হয়ে তুমি মাত্র 1 টাকা দেনমোহর দিয়ে বিয়ে করতে পারো না, আরও বেশি দাও। নির্ভর বলল, আমার দাদা দাদিকে 50 পয়সা দেনমোহর দিয়ে বিয়ে করেছিল, তুমি মাকে 25 পয়সা দিয়ে বিয়ে করেছ, আর আমি পুরো 1 টাকা দিয়ে বিয়ে করছি। ইটস কল্ড বংশের ধারা। নির্জন সাহেব রেগে চুপচাপ রইলেন। কাজী নির্ভরকে কবুল বলতে বলল। নির্ভর ফটাফট বলল, কবুল, কবুল এবং কবুল। রূপসার সারা শরীর কেঁপে উঠল। ছোট্ট 3টে শব্দ, অথচ এর ওজন অতি কঠিন। শেষমেশ নির্ভরকে বিয়ে করতে হবে ভেবে কান্না এসে গেল। বাবা বেঁচে থাকলে মোটেও এটা হতে পারত না। এবার কাজী রূপসাকে কবুল বলতে বলল, কিন্তু রূপসা পুতুলের ন্যায় বসে রইল। ওকে নড়চড় করতে না দেখে নির্ভর ওর কোমরে চাপ প্রয়োগ করল। খামচে ধরল জায়গাটা। রূপসা নড়ে উঠল। নির্ভর ওর কানের কাছে মুখ নিয়ে বলল, কবুল বলে দে রূপ, রাত পার হয়ে যাচ্ছে, বেশিক্ষণ অপেক্ষা করালে এখানে বাসরের ডেমো দেখিয়ে দেব। রূপসা কাঁদতে কাঁদতে সেই মধুর অথচ বিষাক্ত 3টে শব্দ উচ্চারণ করল,
কবুল, কবুল, কবুল। আর তারপর বিয়েটা হয়েই গেল অবশেষে। রূপসার জলাশাক্ত চোখে নিচের দিকে তাকিয়ে রইল। একে একে ড্রয়িং রুম থেকে সবাই বিদায় নিল। আচ্ছা আলোয় ঘরটাকে একটা নিস্তব্ধ কুঠুরি মনে হচ্ছে, প্রাণহীন একটা জায়গা। জানালা থেকে মৃদু বাতাস আসছে, সেই বাতাসে শরীর হিম হয়ে যাচ্ছে। চাঁদটাও আজকে গা ঢাকা দিয়ে কালো মেঘের আড়ালে। বিছানায় এলোমেলোভাবে পড়ে আছে রূপসা। অনেকক্ষণ আগে ওকে এই ঘরে রেখে গেছে। ঘুমকুমারী রূপসা ঘুম আটকে না রাখতে পেরে ঘুমিয়ে পড়ল। গায়ের শাড়িটা আধো জড়ানো। তৎক্ষণাৎ ঠুনকো শব্দে দরজা খুলে ভিতরে আসলো নির্ভর। শুধু সে আসেনি, সাথে এনেছে এক বুক নেশা পাগলামি। যে নেশার আনলে পুড়ে ছারকার হতে যাচ্ছে কক্ষে শয়নরত রমণী। নির্ভর ঘরে ঢুকতে ঢুকতে চারিদিকে নজর দিল। কিছু একটা বুঝতে পেরে ঠোঁট কামড়ে হাসল। তারপর ল্যাপটপ, যেটা এখন মেঝেতে গড়াগড়ি খাচ্ছে অবলীলাই, তার রূপ সেটা টুকরো টুকরো করেছে। নির্ভর ঘরের আলো জ্বালালো না। এই আলোয় ঘুমন্ত বধূকে দেখতে লাগলো প্রাণ ভরা দৃষ্টিতে। ওর কাছে রূপ একটা মোহ, নেশা আর আসক্তি। এত এত মেয়ে ওর চারপাশে ঘুরেছে, কিন্তু কোনো মেয়ের প্রতি এতটা আসক্তি সে টের পায়নি। কোনো মেয়ের প্রতি আনহেলদি ফিলিংস জাগেনি। ওর রূপকে দেখলে ওর গোটা 30 বছরের জীবন নিমেষে ছন্নছাড়া হয়ে তুফান শুরু করে। নির্ভর গায়ে থাকা কোটটা খুলে ফেলল। পকেট থেকে একটা সিগারেট বের করে লাইটার দিয়ে জ্বালালো। তারপর সেটা ঠোঁটের ভাঁজে চেপে রূপসার দিকে আবার তাকালো। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না। পুরুষ মানুষ, মেয়ে দেখলে নেশা চলে যায়, আর সেটা যদি হয় নিজের বিয়ে করা বউ। নির্ভর ধীরে ধীরে নিঃশব্দে এগিয়ে গেল রূপসার দিকে। এলোমেলোভাবে ঘুমিয়ে থাকায় শাড়ি সরে ফর্সা কোমর উন্মুক্ত হলো। এতে যেন ভিতরে ভিতরে উন্মাদনা আরও বাড়ল। নির্ভর রূপসার মুখের সামনে হাঁটু গেড়ে বসল। প্রাণ ভরে দেখতে লাগলো ওর রূপকে। তারপর হাতটা উঠিয়ে হালকা করে ছুঁয়ে দিল রূপসার গোলাপি অধর। শরীরে হরমোনের তীব্রতা আরও তীব্র হলো। রূপসার কোমরে হাত দিয়ে স্লাইড করতে লাগলো। আবার সেখানে চাপও দিল। কিছুক্ষণ পরে ও উঠে দাঁড়িয়ে টেবিলের উপর রাখা মদের বোতলের কর্কটা খুলে গটগট করে মদ গিলতে লাগলো। মুহূর্তে পুরো ঘরটা ভোটকা গন্ধে গুলিয়ে আসলো। নির্ভর হেলে দুলে এগিয়ে গিয়ে রূপসার মুখের উপর কিছু মদ ঢেলে দিল। ধরফর করে জেগে উঠল রূপসা, চোখে মুখে আতঙ্ক। নির্ভরকে এভাবে দেখে ভয়ে পিছিয়ে গেল। নিজের গায়ের শাড়ি ঠিক করতে লাগলো। নির্ভর এসব দেখে বাঁকা হেসে বলল, শাড়ি খুলে ফেল, আমি খুলতে গেলে অনর্থ হবে। রূপসা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, শাড়ি খুলবো কেন? নির্ভর কয়েকবার ঢোক গিলে বলল, শাড়ি না খুললে কি করে কি হবে? বাসরের মাঝে শাড়ি টাড়ি থাকলে ঝামেলা হয়ে যায়। রিমুভ ইউর শাড়ি ডার্লিং। আমি এখন ঘুমাবো নির্ভর ভাই, প্লিজ আমাকে ছেড়ে দিন আর শান্তিতে ঘুমাতে দিন। নির্ভর চোখ উল্টে তাকালো রূপসার দিকে। বলে কি, ঘুমাবে তাও এখন? জাস্ট ইম্পসিবল। ও আজকে জরুরি ভাষণ সেরে তারপর ঘুমাবে। নির্ভর খোর হেসে বলল, ঘুমাবি মানে? এখনও ঠিকমতো তোকে ধরলাম না, টেস্ট করলাম না, তার আগেই ঘুমাবে? আর ভাই ভাই করছিস কেন? আমি কি তোর ভাই আছি এখনও? একটু আগে পাক্কা 1 টাকা দেনমোহর দিয়ে তোকে বিয়ে করলাম, ভাই ডাক শোনার জন্য নাকি? রূপসা অন্তপুর ছাড়কার হয়ে যাচ্ছে। শেষমেশ কি এই লোকটা ওর শরীর ছোঁবে? হ্যাঁ, ছুঁতেই পারে, কারণ এখন রূপসা নির্ভরের হালাল বউ, যার সাথে শারীরিক মেলামেশা করতে পারে। রূপসা শুকনো ঢুক গিলে গলা ভিজিয়ে নিল। নির্ভর ওকে বুকে আসলো। রূপসার উপর ঠিক যতটা ঝুঁকে আসলে শ্বাস মিলে যায়। রূপসা বুকের উপর খামচে ধরল, অনুরোধ করে বলল, প্লিজ নির্ভর, আমাকে ছেড়ে দিন, আমার ভালো লাগছে না। বাসর রাতে কোনো ছাড়াছাড়ি নেই, ছেড়ে দিলে তুই ফুরুত। আমি এমপি নির্ভর মজুমদার হয়ে যদি বিয়ের প্রথম রাতে বিড়াল না মারতে পারি, তাহলে সকালে লোকজন আমার পুরুষত্ব নিয়ে গালমন্দ করবে। দয়া করুন নির্ভর প্লিজ। নির্ভর এবার রেগে গেল। মদের বোতল থেকে কিছু মদ রূপসার গলার ভাঁজে ঢেলে দিল। রূপসার নাকের পাটা ফুলিয়ে নিল। নির্ভর গায়ের শার্টটা টেনে হিঁচড়ে এক প্রকার ছিঁড়ে ফেলল। বোতামগুলো এক একটা কোথায় গিয়ে পড়লো কে জানে। হুইস্কিটা টেবিলে রেখে ধীরে ধীরে গন্তব্যের দিকে এগিয়ে যেতে যেতে বলল, আমার ডিএনএগুলো বড্ড বেপরোয়া ডার্লিং।
তোমার শরীরের প্রতিটা ভাঁজে, প্রতিটা রক্তকণিকায় আজকে সেটা ছড়িয়ে দেব। বি রেডি ওয়াইফি। রূপসার চোখের কোণা অজানা কারণে জ্বলে উঠল। নিজের উপর নিজের ঘৃণা লাগছে। কিছু করার নেই এখন, সবটাই হাতের বাইরে। নির্ভর রূপসার 2 পা ধরে নিজের কাছে টেনে আনলো। রূপসা 2 চোখ খিঁচে বন্ধ করে নিল। নির্ভর রূপসার গলার ভাঁজে নজর দিল। হুইস্কি ঢেলে দেওয়ার জন্য জায়গাটা ভিজে আছে। আরও নেশা উঠে গেল। নির্ভর গলার ভাঁজে মুখ গুজে নিল। লম্বা করে শ্বাস টেনে নিল। রূপসা বিছানার চাদর খামচে ধরল। নির্ভর গলার ভাঁজে ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল। তারপর মুখ উঠিয়ে রূপসার বিউটি বোনের মধ্যে নিজের দাঁত দ্বারা আক্রমণ করলো। রূপসার চোখে জল চলে আসলো। নির্ভর ডুবে আছে নেশার দুনিয়ায়। ওর রূপসার দিকে কোনো খেয়াল নেই। আস্তে আস্তে নির্ভর রূপসার গা থেকে গাড়ির শাড়িটা খুলে ফেলল। সেটার জায়গা হলো মেঝেতে। বুকের ভাঁজে চুমু খেয়ে নিজের উন্মাদনা জাহির করতে লাগলো। ধীরে ধীরে নিজেকে বিলীন করলো রূপসার মাঝে। একসময় সেই তাণ্ডব থামলো। রূপসার জ্ঞান নেই। নির্ভর ওকে নিজের বুকের সাথে মিশিয়ে মাথায় চুমু খেয়ে গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে ঘুমিয়ে পড়ল। সুন্দর একটা পরিতৃপ্ত সকাল। জানালার কাঁচ ভেদ করে নরম আলো রুমটাকে আলোকিত করে তুলছে। সাথে মৃদু মন্দ বাতাস। রূপসা পিটপিট করে নিজের বদ্ধ আঁখিজোড়া খুলল। ঘুমের রেশ এখনো ছিটে ফোটা আছে। আড়মোড়া ভেঙে উঠতে নিলেই শরীরে ব্যথা টের পেল। তৎক্ষণাৎ নিজের উন্মুক্ত গায়ের দিকে তাকিয়ে লজ্জায় দিশেহারা অবস্থা হলো। কালকে রাতে ওইসব মুহূর্ত, আর তারপর লোকটা অস্থির উন্মাদ আচরণ, সবটাই যেন এক ঝড়। আশেপাশে তাকিয়ে নিজের কালকে পরিহিত শাড়ি খুঁজতে লাগলো, কিন্তু না, কোথাও পাওয়া গেল না। ওয়াশরুম থেকে পানির টুপটাপ শব্দ আসছে। নির্ভর শাওয়ার নিচ্ছে। রূপসা শরীরে ব্যথা নিয়ে গায়ে চাদর জড়িয়ে উঠে দাঁড়ালো। পা দুটো মেঝে ছুঁতেই গা শিউরে উঠল। হাঁটার শক্তি অবধি নেই ওর ভিতরে। ওয়াশরুমের দরজা খোলার শব্দে রূপসার ধ্যান ছুটল। সামনের দিকে তাকাতেই সকাল সকাল 440 ভোল্টের ঝটকা খেল। অর্ধ উন্মুক্ত শরীরে দাঁড়িয়ে আছে নির্ভর। গা থেকে বিন্দু বিন্দু পানি মুক্তার মতো ঝরছে। কিছু সময়ের জন্য হুঁশ জ্ঞান হারিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল নির্ভরের দিকে। নির্ভর তা দেখে বাঁকা হাসল। অদ্ভুত সুন্দর সেই হাসি, যে কোনো মেয়ে প্রেমে পড়তে বাধ্য। নির্ভর রূপসার কানের নিকট অধর জড়িয়ে ছড়িয়ে ফুঁ দিল। শিউরে উঠে লজ্জায় চিবুক গলায় ঠেকালো রূপসা। নির্ভর কটাক্ষ করে বলল, তোর আরও বেশি বেশি করে হরলিক্স খাওয়া উচিত ছিল রূপ। জাস্ট একটু চেপে ধরলাম আর তুই অজ্ঞান হয়ে গেলি। নেক্সট টাইম কিন্তু অজ্ঞান হয়ে গেলেও ছাড়বো না। কান গরম হয়ে গেল লজ্জায়। দ্রুত সেখান থেকে পালিয়ে গেল রূপসা। নির্ভর সাদা পাঞ্জাবি পায়জামা বের করে ঘরেই তৈরি হয়ে নিল। আজকে মন তার বেশ ফুরফুরে। লোকে ঠিকই বলে, বউ হলো হৃদ শান্তির মূল। নির্ভর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গলা বুক দেখতে লাগলো। সেখানে রূপসার দেওয়া নখের চিহ্ন। গোসল করায় পানি পড়ায় জ্বলছে হালকা। পাঞ্জাবি টেনে জায়গাটা ঢেকে নিয়ে গুনগুন করতে করতে বলল, পথে ঘাটে হয় না পিরিতি, ও গোলাপি খাওয়াইলি কি রসের জিলাপি। একদম ফার্স্ট ক্লাস লুকে নিজেকে দেখলো আয়নার মাঝে। আজকে একটা সমাবেশ আছে। দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাবেশ 10টায়। এমপি হিসেবে এটা ওর প্রথম সমাবেশ। ফুল রেডি হয়ে নিল। রূপসা একটা গাঢ় লাল রঙের 3 পিস পরে বেরিয়ে আসলো। ভীষণ ক্লান্ত লাগছে ওকে। নির্ভর বউয়ের দিকে তাকিয়ে হতাশ হলো। মনে মনে বলল, এক বাসরেই যদি বউ টাইটানিক জাহাজের মতো মাঝ সমুদ্রে ডুবে যায়, তাহলে প্রতিদিন ওকে কিভাবে সামলাবে। রূপসা দুর্বল পায়ে এগিয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নির্ভরকে ঠেলে দিয়ে বলল, এভাবে ওভারসাইজ খাম্বার মতো দাঁড়িয়ে না থেকে আয়নার সামনে থেকে সরুন। নির্ভর হা হয়ে গেল। রূপসার এই রূপে ওকে অন্যরকম লাগছে। তেজ দেখাচ্ছে মেয়েটা ওকে। দেখাক, রাতে এসে সব তেজ ও তেজপাতা করে দেবে। শালটা গায়ে জড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, চুলগুলো মুছে নেয় আর টেবিলের উপর থেকে ওষুধ খেয়ে নিস। আপনি কোথায় যাচ্ছেন? আমাকে পার্টি অফিসে যেতে হবে, সমাবেশ আছে। দোয়া করিস যেন বিরোধী পক্ষের কাছ থেকে গুলি খেয়ে মরে যায়। রূপসা একটু হাসলো। ভীষণ অবাক করা ব্যাপার এটা। ঘুরে দাঁড়িয়ে নির্ভরের বাদামি চোখ জোড়ায় নিজের হরিণী চোখ রেখে বলল, পুরুষ মানুষের মধ্যে একটা অদ্ভুত ক্ষমতা আছে।
তারা তাদের ধারালো চোখের চাহনি দিয়ে নারীর হৃৎপিণ্ড কেটে টুকরো টুকরো করে দিতে পারে। নির্ভর বাঁকা হেসে তাল মিলিয়ে বলল, আর নারী জাতির মধ্যে অসম্ভব সুন্দর একটা নিখুঁত দক্ষতা আছে। তারা তাদের কাজল কালো চোখের মাওয়ায় ফেলে নিরীহ পুরুষদের খুন করতে পারে। ওদের কথার মধ্যে দরজায় টোকা পড়ল। রূপকথা দরজার প্রান্তে দাঁড়িয়ে আছে। সে হাঁক ছেড়ে বলল, আপু, ভাইয়া, তোমরা উঠেছ? নিচে তোমাদের ডাকছে সবাই, জলদি এসো। রূপকথা হলো রূপসার ছোট বোন। বয়স সবে 17 চলছে। রূপসা আর রূপকথা দুই বোন একদম গলায় গলায় থাকে, একদম বন্ধুর মতো। রূপকথা চলে যাওয়ার পরে নির্ভর রূপসার হাত ধরে হাঁটতে লাগলো। রূপসা তেতে গিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, হাত ছাড়ুন, সবসময় এমন চিপকাচিপকি করবেন না, নিচে অনেক মানুষ আছে। নির্ভর ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, ইচ্ছে হলে তোকে চুমু খেতে খেতে যাব, কার ব্যাপার কি? আমি এমপি নির্ভর মজুমদার, বড় মন আমার। সেখানে বউকে আদর দিতে কৃপণতা করলে জনগণ আমাকে আর ভোট দেবে না। রূপসা অদৃশ্য হাতে কপাল চাপড়ালো। কি অদ্ভুত যুক্তি দিল তার অপ্রিয় স্বামী। রান্নাঘরে টুংটাং শব্দ তুলে কাজ করছে নিমরা বেগম। মুখটা তার কিছুটা থমথমে। ছেলের এই অযৌক্তিক কাজটা সে মা হয়ে কেন যেন মেনে নিতে পারছে না। অন্তত নির্ভর একবার মাকে বলতে পারত, কিন্তু না, মাকে কেন বলবে? তারা বাপ ছেলেরা কখনো তার কথা শোনেনি। রূপসার বাবা মারা যাওয়ার আগে মেয়েটাকে ওদের কাছে আগলে রাখতে বলেছিল। রূপসার মা উপমা বেগম নির্জীব থাকেন সবসময়। কালকে থেকে তিনি প্রায় চুপ, বেজায় রেগে আছে নির্ভর ও রূপসার উপর। নিমরা বেগম সব কিছু টেবিলে সাজিয়ে গুছিয়ে আবার রান্নাঘরে আসলেন। ততক্ষণে উপমা বেগম এসে নিজের কাজ করতে লাগলো। তার মুখটাও গভীর। এসে থেকে একটাও কথা বলেনি নিমরা বেগমের সাথে। খাবার টেবিলে নির্ঝর রূপকথা সবাইকে দিয়ে ভর্তি। রূপকথা আরে আরে নির্জনের দিকে তাকাচ্ছে, আবার কিছুটা ভয়ও পাচ্ছে। কারণ কালকে সে পুরো নতুন একটা টি শার্ট চুরি করে নিয়েছে। এখন ভয়ে ভয়ে আছে, যদি চাচ্চু আর আম্মুর সামনে বলে দেয় তাহলে নির্ঘাত কেলানি আছে। কাঁচু কাঁচু মুখ করে টিপটিপ দৃষ্টিতে সে নির্ঝরের দিকে তাকালো। নির্ঝর ফোনের দিকে তাকিয়ে আছে। রূপকথা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, বাঁচা গেল। নির্জন সাহেব গম্ভীর মুখে বললেন, লাট সাহেব কোথায়? তাকে এখনো দেখলাম না কেন? আর রূপসা মা কোথায়? নির্ঝর জবাব দেওয়ার আগেই ছটফটে রূপকথা বলল, আপু আর ভাইয়াকে আমি একটু আগে ডেকে এসেছি, এখনই এসে যাবে। নির্ঝর বিরক্ত চোখে রূপকথার দিকে তাকিয়ে মনে মনে ঝাড়ি দিল। বাবার সামনেও এই পকপক করা কথাকে কিছু বলতে পারে না। রূপকথা ভীতু নজরে নির্ঝরকে দেখল। ওর এই লোকটাকে একটুও ভালো লাগে না। ও রূপকথা চুপ রইল। এর মধ্যে উপর থেকে নেমে আসলো, দেখা গেল নির্ভর আর রূপসাকে। সবাই ঘাড় ঘুরিয়ে তাকালো ওদের দিকে। রূপকথা আপুর দিকে তাকিয়ে রইল এক ধ্যানে। ইস, কি সুন্দর লাগছে ওর আপুকে। নির্ভর ভাইয়ার সাথে ওকে দারুণ মানিয়েছে। রূপকথা মনে মনে বলল, ইয়া আল্লাহ, আমার বিয়ের ফুলটা তাড়াতাড়ি ফুটিয়ে দাও, পড়াশোনা নামক পেঁচাল থেকে রক্ষা করো। নির্জন সাহেব মনে মনে কিছুটা প্রসন্ন হলেও মুখে গাম্ভীর্য ধরে রাখলেন। রূপসা আর নির্ভর ততক্ষণে নিচে নেমে এসেছে। দুজনে টেবিলে বসে পড়ল। রূপসা আসতেই রূপকথা আপুকে টুপ করে একটা চুমু দিয়ে জড়িয়ে ধরল। নিমরা বেগম খাবার পরিবেশন করেছেন থমথমে মুখে। নির্ভর তা দেখে বলল, তোমার মুখটা ওরকম শুকনো লাগছে কেন? নিমরা বেগম কিছু বললেন না, চুপচাপ নিজের কাজ করতে লাগলেন। নির্ভর হতাশ শ্বাস ফেলে খাওয়ায় মনোযোগ দিল। রূপসার নিজের মাকে দেখে বুক ভেঙে কান্না আসছে। ওর মা তিহানকে ওর সাথে বিয়ে দিতে চেয়েছিল। তিহান ওর বড় খালার ছেলে। ওর বড় খালার তিন্নি বেগম অনেক আগে থেকেই তিহানের জন্য রূপসাকে দাবি করেছিল। রূপসার মাও রাজি ছিল। মাঝখানে এসে অনাকাঙ্ক্ষিত কাজটা করে সবটাই গুলিয়ে দিল নির্ভর। রূপসার মনে তিহানের জন্য কোনো অনুভূতি ছিল যে এমন নয়, শুধু চোখের দেখা যাকে বলে। তিহান বেশ কয়েকবার এই বাড়িতে এসেছে, তখন অবশ্য নির্ভর বাড়িতে ছিল না। রূপসার মনে মনে নির্ভরকে নিয়ে অনেক প্রশ্ন আসছে। এসবের উত্তর কি নির্ভর দেবে? রূপসা আর রূপকথা খাওয়া শেষ করে
যেতে নিলেই নির্ভর রূপসার হাত ধরে দরজার দিকে টেনে নিয়ে গেল। রূপকথা হাঁ করলো কিছু বলবে বলে, কিন্তু ওকে অসম্পূর্ণ রেখে নির্ঝর একটা ধমক দিয়ে বলল, এই সদরঘাটের চুন্নি, ওরা বিবাহিত কাপল, তুই ওদের সাথে কোথায় যাচ্ছিস? চুপচাপ কলেজ যা। রূপকথা মিনমিন করে বলল, আমি আজকে কলেজ যাব না। নির্ঝর পকেটে দুহাত গুজে সামনাসামনি দাঁড়িয়ে বলল, কেন যাবি না? ও বুঝেছি, কেন কলেজ যাবি না, তুই তো বিরাট মাপের চুন্নি হয়েছিস সে কথা। রূপকথা এবার কিছুটা রাগলো। সেই কখন থেকে ওকে চুন্নি চুন্নি বলছে, কি এমন করেছে? ও শুধু একটা টি শার্টই তো নিয়েছে, টাকা পয়সা তো চুরি করেনি। খাচ্চর বেটা একটা টি শার্টের জন্য কেমন ছেঁচড়ার মতো ব্যবহার করছে। রূপকথা ঝাড়ি দিয়ে বলল, দেখো নির্ঝর ভাই, আমাকে একদম চুন্নি বলবে না। একটা টি শার্টের জন্য কেউ এমন করতে পারে জানতাম না। এমন ভাব করছো যেন কত দামি, সেই তো ফুটপাত থেকে 50 টাকায় কিনেছ। নির্ঝর চমকে তাকালো। কত বড় বেয়াদব তৈরি হয়েছে ভাবা যায়। একে স্বভাবত শেখাতে হবে, রেগুলার ভাষা শিক্ষা একাডেমিতে নিয়ে ক্লাস করাতে হবে। নির্ঝর ধমকে বলল, চুরি করে আবার বড় গলা করে কথা বলেছিস বেয়াদব। আমার শার্ট আমি ফুটপাত থেকে কিনি আর শপিং মল থেকে কিনি, তাতে তোর কি? তুই কেন চুন্নির মতো চুরি করবি? রূপকথা কিছু বলতে গেল, তার আগেই উপম এসে মেয়েকে ধমকে উঠল। কলেজে যেতে তাড়া দিল। দুজন দুজনের দিকে আগুন চোখে তাকিয়ে বিদায় নিল। রূপসা দরজার কাছে এসে নির্ভরের হাত ঝাড়া দিয়ে বলল, দেখুন নির্ভর ভাই, প্লিজ আপনি আপনার বেহায়াপনাগুলো এভাবে সবার সামনে জাহির করবেন না। আমার অসহ্য লাগে। আপনার জন্য আজকে মা আমার সাথে কথা বলছে না, সব হয়েছে আপনার জন্য। নির্ভর কিছু বলল না, ও অনুতপ্তও হলো না। ওর কাছে যেটা ঠিক মনে হয়েছে ও সেটাই করেছে। তার মনে হচ্ছে দোষটা আসলে উপমা বেগমের। তিনি কেন তিহানের সাথে রূপসাকে বিয়ে দিতে চাইবেন? নির্ভর একদিন দেখে শুনে যাকে আগলে রাখলো, তাকে কিভাবে অন্যের হাতে তুলে দেবে? নির্ভর যুক্তি দিয়ে বলল, আমার মাও তো আমার সাথে কথা বলছে না, আমি কি ফ্যাস ফ্যাস করে কাঁদছি? 2 দিন পরে এমনি ঠিক হয়ে যাবে। রূপসা নির্ভরকে নিবু দৃষ্টিতে দেখল। কি আজব এই লোকটা। নির্ভর রূপসার হাত দুটো নিজের হাতে নিয়ে তাতে মৃদু চুমু দিয়ে শালটা গায়ে জড়িয়ে বেরিয়ে গেল। রূপসা ঝাপসা চোখে সে গমন পথে তাকিয়ে রইল। ওর কাছে হঠাৎ সবকিছু কেমন যেন শূন্য শূন্য লাগছে। অন্তপুর পুড়ে ছারকার। কি হবে এই অজানা বিয়ের ভবিষ্যৎ? ও জানে নিমরা বেগম ওকে নিজের ছেলের বউ হিসেবে মেনে নেবে না। কোনো একটা অযাচিত কারণে ছোটবেলা থেকে রূপসাকে সহ্য করতে পারে না উনি। এই নিয়ে অনেক ঝামেলা হয়েছে নিজেদের মাঝে। পুরো ভার্সিটি প্রাঙ্গণে উল্লাস নেমেছে, বেড়েছে হাজারো জনতার ভিড়। দিনাজপুরে আজকে তাদের নবনির্বাচিত এমপির প্রথম সমাবেশ। উৎসুক লোকজনের কাছে আজকের দিনটি বেশ আনন্দময়। অবশেষে সমস্ত অপেক্ষা ধৈর্যের অবসান ঘটিয়ে একটা কালো মার্সিডিজ গাড়ি সাথে 5টা কালো গাড়ি এসে ভার্সিটি গেটের কাছে থামলো। সাংবাদিকগুলো আগে থেকেই প্রস্তুতি নিয়ে এসেছে। গাড়ি থেকে নামলো সাদা পাঞ্জাবি পায়জামা পরা এক সুদর্শন যুবক। চোখ দুটো যার বাদামি বর্ণের, মুখে সমসাময়িক গম্ভীর ভাবসাব আটকে রেখেছে। ঘন গোফের আড়ালে গোলাপি অধর দুটো নজর কাড়া, এক আলাদা সৌন্দর্য বহন করে। নির্ভর হাত উঠিয়ে সবাইকে থামালো। আরিম পাশেই হাঁটছে। নেতাকর্মীগুলো এগিয়ে এসে ওকে স্পেশাল আসন গ্রহণ করালো, ফুলের মালা দিয়ে ওকে বরণ করলো। প্রাণপ্রিয় নেতাকে পেয়ে সবাই ঠেলাঠেলি করে সমাবেশে হাজির হয়েছে। নির্ভর গোফে 2 আঙ্গুল চেপে পরিস্থিতি বোঝার চেষ্টা করতে লাগলো। আরিম পাশ থেকে বলল, ভাই আজকে অন্তত আপনার বিখ্যাত গালিগুলো দিবেন না। ভাবি মনে হয় টিভির সামনে বসে আছে। নির্ভর হালকা করে কেশে নিল। সে রাজনৈতিক ছেলেপেলেদের সাথে গালিগালাজ করে, এটা তার অভ্যাস। কিন্তু বউয়ের জন্য সে তার অভ্যাস বদলাতে পারবে না। এসব ছোটলোকি কারবার সে করতে অনিচ্ছুক। সে আরিমের উপর 2টো ভয়ানক গালি ছুড়ে তুলল, বলল, কাহিনী শোনাস আমারে? আমি কি তোর ভাবিকে ভয় পাই নাকি? বেটি মানুষ 2টো টোকা মারলেই 2 দিন বিছানায় গড়াগড়ি খাবে, তাদের আবার ভয় পাওয়ার কি আছে? আরিম কপাল চাপড়ালো। একে কোনো কথা বলাই বেকার। নির্ভর বেশ ভাবসাব নিয়ে পায়ের উপর পা তুলে বসলো। কিছুক্ষণ পরে ভুরু কুঁচকে গেল।
সামনের লোকজনের মধ্যে একদল ঠেলাঠেলি শুরু করে দিয়েছে, একে উপরের উপর হাত পা তুলে দিচ্ছে। ঠান্ডা মেজাজ চট করে খারাপ হয়ে গেল। দাঁত কিরমির করে বলল, সমাবেশ হচ্ছে আমার, জনগণ সমাবেশে আসছে না, আমার পিন্ডি চটকাইতে আসছে, এদের পিছনে লাথি মেরে বের করে দেওয়া দরকার। বিক্ষিপ্ত মেজাজে উঠে দাঁড়ালো নির্ভর। কিছুক্ষণ ভাষণ দিয়ে গোফে হাত দিয়ে কিছু ভাবল, মুখে বাঁকা হাসি ঝুলিয়ে পাশে থাকা আরিমকে কিছু বলল। জনগণের কাণ্ড ওর মস্তিষ্ক খেপিয়ে তুলছে। যত সব, এই সমাবেশ ওর ভালো লাগে না, শুধু ভদ্রতা বজায় রাখতে আসা। চারিদিকে পুলিশ পাহারা দিচ্ছে, একরকম কড়া গার্ড। আশেপাশে উপচে পড়া ভিড়ভাট্টা আরও বাড়ছে। কাটলো এভাবে কিছু সময়, আর তারপরে ধুম করে একটা শব্দ, আর চারিদিকে হই হুল্লোড়। কেউ বোমা মেরেছে। জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে গভীর। তারা প্রাণ নিয়ে দৌড়াদৌড়ি করছে। পুলিশ লেগেছে তাদের নিরাপত্তা দিতে। স্টেজে বসে মিটিমিটি হাসতে হাসতে সবাইকে সবটাই পর্যবেক্ষণ করছে নির্ভর। পকেট থেকে ফোনটা বের করে কাউকে এই দৃশ্যের ভিডিও পাঠালো। ওপাশ থেকে রাগের আভাস পাওয়া গেল। আরিম ভিড় ঠেলে এগিয়ে এসে বলল, ভাই, কাজটা কি ঠিক হলো? এতগুলো মানুষের ক্ষতি হচ্ছে, বোমাটা না মারলেই। ওকে পুরো কথা বলতে না দিয়েই খেঁকে উঠল নির্ভর। এমনিতেই ওর আজকে ব্যাড লাক যাচ্ছে। জীবনের প্রথম সমাবেশ, জঘন্য অনুভূতি। জনগণ সব, বাড়িতে বউয়ের কুরকুরি, আর বাইরে জনগণের উফ। নির্ভর সামনের দিকে তাকিয়ে বলল, রাজনীতিতে একটা প্রবাদ আছে, নিজের স্বার্থ হাসিল করতে যাকে সামনে পাবে তাকেই ব্যবহার করো। আমিও তাই করলাম। এই নিরীহ জনগণ আমার স্বার্থ সিদ্ধির মূল মন্ত্র। আজকে ওদের আমি নিজের কার্য হাসিল করতে ব্যবহার করলাম। ওসব তুই বুঝবি না। কথাটা বলে দুই হাত পেছনে মুড়ে দাঁড়ালো নির্ভর। ওর কাছে ক্ষমতা একটা নেশা, যার মোহে অন্ধ হয়ে ও যা কিছু করতে পারে। এজন্য প্রচুর শত্রু জন্মেছে। তবে নির্ভরও তো কাঁচা খেলোয়াড় না। আজকের পরে হয়তো এটা আরও বুঝতে পারবে। পুরো খেলা ঘুরিয়ে দিতে মোক্ষম চালটা দিল ও। মজুমদার বাড়িতে ছোট একটা হইচই লেগেছে। নির্জন সাহেব দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন, তাই তিনিও এসব একটু হলেও বুঝতে পারছেন। ছেলে তার তীক্ষ্ণ বুদ্ধি নিয়ে চলে। টিভিতে নিউজ দেখে কিছুটা চমকে উঠেছেন তিনি। বাড়ির প্রত্যেকটা লোক আজকে সমাবেশের লাইভ দেখেছে। রূপসার ভিতরে অজানা অস্থিরতা জেগে উঠছে। কি আশ্চর্য, ওর কি লোকটার উপর অনুভূতি জন্মাতে শুরু করলো নাকি? কিন্তু ওই ধুরন্ধর লোকটার মধ্যে কিছু তো আছে, না হলে এতদিন অনুভূতি জন্ম না নিলেও হঠাৎ একদিনের মধ্যে কিভাবে? লোকে সত্যি বলে, পুরুষ মানুষ যেমন মোহে মোহান্ধ করতে পারে, তেমনি ভালোবেসে নিঃস্বও করে দিতে পারে। রূপসা চুপচাপ উঠে উপরে চলে গেল। নির্জন রাত, মিহি চাঁদের নরম আলো চারিপাশে এক রহস্য তৈরি করছে, যেই রহস্যের উদ্ঘাটন করা একমাত্র মনে হয় নির্ভরের দ্বারাই সম্ভব। নদীর পাশে হাঁটু মুড়ে বসে আছে নির্ভর। ওর পাশে ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে আছে আরিম। ভয়ে ভয়ে মাঝে মাঝে শুষ্ক ঢুক গিলে গলাটা ভিজিয়ে নিচ্ছে। নির্ভরের হাতে রক্তে মাখামাখি। লাল লাল রক্ত ওর পরিহিত সাদা পাঞ্জাবি রাঙিয়ে দিয়েছে। সামনেই পড়ে আছে ঘাটের ট্রলারের মালিক আনিস সর্দার। ধর থেকে মাথাটা আলাদা করে ঘাসের উপর বিছিয়ে রেখেছে। নির্ভর সে রঞ্জিত লাশের পাশে বসে আছে নির্বিকার ভঙ্গিতে, যেন এটা ওর নিত্যদিনের কাজ। নির্ভর পাশে থাকা লাল তরল পদার্থ থেকে কিছুটা খেলো। নেশা চড়েনি, শুধু মাথাটা ঝিমঝিম করছে। এসব তুচ্ছ জিনিসে ওর নেশা হয় না। ওর নেশা হয় শুধু একজনের উপস্থিতিতে, আর সেটা হলো রূপসা। নির্ভর সুর টেনে আরিমকে বলল, এই আধবুড়ো মালটার রক্ত রেখে দিস, ভবিষ্যতে কাজে লাগবে। আরিম অনিসের লাশের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ভাই, আনিসের অপরাধ কি ছিল? না মানে ওকে এরকম নির্মমভাবে মারলেন যে? নির্ভর শব্দ করে হেসে দুই চোখ নেড়ে মাতালের মতো দুলে বলল, শালা আমাকে এইবারের চালানের টাকা দেয় নাই, তারপরে আবার আমার নামে থানায় মামলার হুমকি দেয়। ভাই, লাশটার কি করব? আগে লাশটাকে 30 টুকরা করবি, তারপর সেই সবটুকু টুকরো এই নদীর পাড়ে পুঁতে দিবি। কাজ শেষে আমাকে ভিডিও দিবি। আমার সাথে 2 নম্বরই?
আরিফ মাথা নেড়ে হ্যাঁ বলল। তারপরে লাশ সামনে নিয়ে দুজনে একসাথে বসে মদ গিলল। সময়টি ছিল মাঝরাত, আর এই মাঝরাতে দুজনের মধ্যে কাজের কথার আদান প্রদান হচ্ছে। মজুমদার বাড়ি নিস্তব্ধ। পুরো বাড়িতে অন্ধকার নেমেছে, শুধু হালকা আলো ঝলমল করছে। রূপসা তখন গভীর ঘুমে তলিয়ে আছে, জাগতিক কোনো কিছুর হুঁশ ওর নেই। সকালে অনেক কল করার পরেও যখন নির্ভর ফোন তোলেনি, তখন থেকে রেগে বোম হয়ে আছে রূপসা। ইচ্ছে করছিল নির্ভরকে মেরে গুম করে দিতে। একবার ফোনটা তুললে কি হতো? বাড়ির সবাই যে চিন্তা করে সেটা কি খেয়াল নেই? রূপসার রাগে দুঃখে রাতে ঠিকমতো খায়নি, এসেই শুয়ে পড়েছে। ও বুঝতে পারে না এত রাত অবধি কিসের কাজ। বালের এমপি। নির্ভর দুপদাপ পায়ে শব্দ তুলে ঘরে ঢুকলো। গায়ে থাকা শালটা ছুঁড়ে মারল মেঝেতে। মেজাজ চটে আছে তার। গাদ্দারি করা ওর পছন্দ না, আর লোকজন নিজের কবর করতে ওর সাথেই গাদ্দারি করে। নির্ভর টিমটিমে আলোয় রূপসার উপস্থিতি বুঝল না। সে ডুলে ডুলে হেঁটে বেডের কাছে গিয়ে ধূপ করে উপুর হয়ে শুয়ে পড়ল। রূপসার গভীর ঘুম ভেঙে গেল। ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠল। ছাদ টাদ ভেঙে পড়ল নাকি? রূপসা হাত ছুঁড়ে চেঁচিয়ে বলল, ও মা, বাঁচাও, আমার উপর ছাদ ভেঙে পড়েছে। নির্ভর তড়িঘড়ি করে ওর মুখটা হাত দিয়ে শক্ত করে চেপে ধরে বলল, মাকড়সার মতো লাফালাফি করিস না বাল, আমি পড়েছি তোর উপর, ছাদ না। রূপসা আস্তে আস্তে একটা চোখ খুলে দেখল নির্ভর ওর উপর শরীরের ভর দিয়ে শুয়ে আছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে ঝাঁঝ মিশিয়ে বলল, ছাদ না, আপনি একটা ষাঁড়, আস্ত একটা দামড়া ষাঁড়। নির্ভর চেতেও গেল। রাত দুপুরে ঝগড়া ঝামেলা মহিলা মানুষই করতে পারে, কারণ তাদের ব্রেন থাকে বগলে। নির্ভর বলল, ভদ্রভাবে কথা বল, আমি তোর সম্মানিত স্বামী, তার উপর আবার এই এলাকার এমপি, আমার সাথে প্রতি কথাই সম্মান লাগাবি। আপনার আবার সম্মান আছে নাকি? আর কোন এমপি আপনি? হ্যাঁ, সারাদিন চাঁদাবাজি করা ছাড়া তো আর কাজ কোনো নেই। এমপি হয়ে চাঁদাবাজি করব না তো কি স্কুলের মায়াগো পিছনে পিছনে ঘুরব? রূপসার মেজাজ আরও খারাপ হলো। ঠেলতে লাগলো নির্ভরকে, কিন্তু অমন শক্তপোক্ত একটা মানুষকে সরানোর ক্ষমতা ওর মতো চনুপুটি মেয়ের কাজ না। নির্ভর আরও গেড়ে বসে রূপসার গলায় মুখ ডুবিয়ে শ্বাস টেনে বলল, একটা স্লোগান শোনা, পছন্দ হলে তোকে একটা চুমু দেব। রূপসা শয়তানি হেসে একটু কাত হয়ে নির্ভরের কানের কাছে মুখ নিয়ে ঝাঁকানাকা একটা স্লোগান গাইল, আমার ভাই, তোমার ভাই, জাতির ভাই, নির্ভর ভাই। নির্ভর ভাইয়ের চরিত্র শাকিব খানের মতো পবিত্র। নির্ভর ভাইকে বানালে নেতা, রাস্তায় রাস্তায় খাবেন গোতা। নির্ভর এক লাফে বিছানা থেকে উঠল। এমন স্লোগান সে বাপের জন্মে শোনেনি। আর কি বলল শাকিব খান? ওর সাথে ওর ঘরের বউ ওর তুলনা করলো? ছে! রূপসা মুখ ভেঙে উঠে বসলো, বিদ্রুপ করে বলল, এবার আমার পুরস্কার দিন, এত সুন্দর একটা স্লোগান দিলাম। নির্ভর দাঁতে খিঁচ দিয়ে বলল, একটা লাথি দিয়ে ঘর থেকে বের করে দেবো শালি। তোকে স্লোগান বলতে বলেছি, আমার গোষ্ঠী উদ্ধার করতে বলিনি, দূর হ। রূপসাও বলল, আপনার মতো আমাকে মাথায় তুলে রাখা উচিত স্লোগানটার জন্য। এই জন্যই বলে নেতাদের চরিত্র কখনো ভালো হয় না। নির্ভর কিছু বলল না। ওর এখন গোসল দরকার, গা থেকে রক্তের গন্ধ আসছে। পাঞ্জাবিটা খুলে রূপসার মুখে ছুঁড়ে মেরে বলল, যা, আমার লুঙ্গি বের করে দে, স্বামীর সেবা যত্ন কর, সওয়াব পাবি, জান্নাতি হবি। পাঞ্জাবিটা সোজা রূপসার নাকের উপর এসে পড়ল। ওটা থেকে আসা গন্ধে রূপসার বমি আসতে লাগলো। মুখ থেকে সরিয়ে ওয়াক ওয়াক করতে লাগলো। ওকে বমি করতে দেখে ভাবুক হয়ে নির্ভর বলল, কি রে, তুই কি প্রেগনেন্ট নাকি? কেমনে কি? আমি তো শুধু একবার বাসর করলাম, এর মধ্যে তুই প্রেগনেন্টও হয়ে গেলি? বেডি মানুষের শুধু মুখ না, পেটও আগে আগে চলে। রূপসার রেগে মেগে ঝাড়ি দিয়ে বলল, আমার কোনো শখ নেই এই বয়সে প্রেগনেন্ট হওয়ার। আপনার পাঞ্জাবির দুর্গন্ধে আমার বমি আসছে, ইয়াক থু। নির্ভর ভ্রুকুচকে পাঞ্জাবি নিয়ে ওয়াশরুমে চলে গেল। ইচ্ছে করছে এটার মাথাও কেটে দিতে। রূপসা ওয়ার্ড্রোব খুলে একটা সাদা লুঙ্গি বের করলো। ও খেয়াল করলো না যে সাথে ওর একটা প্লাজো বেরিয়ে এসেছে। নির্ভর চেঁচামেচি করতেই ও লুঙ্গির বদলে প্লাজোটা দিয়ে দিল। কিছুক্ষণ পরে ওয়াশরুম থেকে চিৎকার করে
প্লাজো পরেই বেরিয়ে আসলো নির্ভর। রূপসা সেদিকে তাকিয়ে উচ্চস্বরে হেসে উঠল। ওর হাসি দেখে নির্ভর তেড়ে এসে ওর কান টেনে দিল। রূপসা ব্যথাতুর হেসে বলল, আপনাকে প্লাজোতে অনেক সুন্দরী লাগছে। বলতেই হয়, পুরুষ মানুষ প্লাজোতে সেরা। বলেই হাসতে লাগলো। নির্ভর কটমটো করে চেয়ে লুঙ্গি পরে নিল ওর সামনে। রূপসা মুখ ঘুরিয়ে নিল। লোকটার মধ্যে লাজ লজ্জা নেই, অদ্ভুত লোক। নির্ভর লুঙ্গি পরে রূপসার সামনে দাঁড়িয়ে বলল, দেখ, আমার সামনে এভাবে হাসবি না। মেজাজ খারাপ হলে সত্যি সত্যি লাথি মেরে বের করে দেব। এখন ঘুমাইতে চল, আমার ঘুম পাচ্ছে। রূপসা কিছু বলার আগেই নির্ভর গিয়ে শুয়ে পড়ল। রূপসা লাইট নিভিয়ে ওর পাশে শুতেই নির্ভর ওকে ঝাপটে ধরে কয়েকটা চুমু খেলো। রূপসার দম আটকে আসলো এহেন কাজে। সকালবেলা মজুমদার বাড়িতে আরেক কাণ্ড ঘটল। তাও যে সে কাণ্ড নয়, একেবারে লঙ্কা কাণ্ড যাকে বলে। নির্ভর ঘুম থেকে উঠে দেখলো ওর পরনের লুঙ্গি মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। ভাগ্যিস সেকেন্ড হ্যান্ড আন্ডারপ্যান্ট কিনেছিল, এখন সেটা কাজে লাগছে। না হলে আজকে শুধু ওর লুঙ্গি না, ওর মান সম্মানটাও মেঝেতে গড়াগড়ি খেত। রূপসা ঘরে নেই, সে উঠে নিচে চলে গেছে। এটা দেখে আরো গরম হয়ে গেল নির্ভরের। গলা উঁচিয়ে বউকে ডাকতে লাগলো। কয়েকবার ডাকার পরে হাতে ঝাঁটা নিয়ে হাজির হলো রূপসা, কারণ সে ঝাঁটার কাজ করছিল। ঘরে ঢুকেই তিরিক্কি মেজাজে বলল, কি হয়েছে সকাল সকাল? চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলছেন কেন? নির্ভর অবাক চোখে রূপসার দিকে তাকালো। ওর ভাষ্য মতে মেয়েদের এত বাড়াবাড়ি ভালো নয়। এই যে রূপসা ওকে ঝাড়ি মেরে কথা বলে, মাঝে মধ্যে ওর ইচ্ছে হয় থাপ্পড় দিয়ে সোজা করতে। শুধু ভদ্রতার খাতিরে কিছু বলে না। নির্ভর ব্ল্যাঙ্কেট দিয়ে নিজেকে ঢেকে বলল, নিচে আমার মান সম্মান পড়ে আছে, তুলে হাতে দে। রূপসা বুঝল না কি বলল, ঘেঁটে গেল, ঝাড়ুটা রেখে বলল, আপনার মান সম্মান তো জন্মের আগে ডিলিট করে দেওয়া হয়েছে, তাহলে নিচে কিভাবে থাকবে? আরে শালি, আমার লুঙ্গি নিচে আছে, ওটা দে। আর তুই আমার সাথে একদম তেজ দেখিয়ে কথা বলবি না, মেরে পুঁতে দেব। রূপসা তাকিয়ে দেখল নির্ভরের সাদা লুঙ্গিটা মাটিতে লুটুপুটি খাচ্ছে। আকস্মিক হো হো করে বাড়ি কাঁপিয়ে হেসে উঠল রূপসা। হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ার মতো অবস্থা, চোখে পানি এসে গেছে। এমন দৃশ্য সকালে দেখবে সেটা মোটেই কল্পনা করেনি রূপসা। নির্ভর দাঁত চিবিয়ে তাকালো বউয়ের দিকে। অভদ্র মেয়ে লোক একটা, জামাইয়ের মান সম্মান গড়ে গড়ে খাচ্ছে, আর এই শালি হাসছে। নির্ভর উঠতেও পারছে না। রূপসা অতি কষ্টে হাসি থামিয়ে লুঙ্গিটা নিচ থেকে তুলে ছুঁড়ে মারল। নির্ভর সেটা পরে এক লাফে বিছানা থেকে নেমে আসলো। রূপসা ভেঙচি কেটে আয়নার সামনে গেল। এখন একটু সাজবে সে। নির্ভর একগুঁয়ে দৃষ্টিতে রূপসার গতিবিধি দেখতে লাগলো। লুঙ্গিটা ভালো করে গিট্টু দিয়ে নিল যাতে আবার খুলে না যায়। একটা সাদা শার্ট নিয়ে সেটা পরতে পরতে রূপসাকে বলল, বাড়িতে একটু পরে লোকজন আসবে, নিচে যাবি না। আই রিপিট, নিচে নামবি না। রূপসা আয়না থেকে চোখ সরিয়ে নির্ভরের হালকা গম্ভীর চেহারার দিকে তাকিয়ে বলল, লোকজন আসবে আসুক, তার সাথে আমার কি সম্পর্ক? আমি এখন নিচে যাচ্ছি। মেজাজটা কার না খারাপ হয়? তেরে এসে রূপসার চুলের মুঠি ধরে হিসিয়ে বলল, তোরে যেটা কইছি ঠিক ওইটাই করবি। এত কথা আমি শুনতে চাইনি তোর কাছে। তোদের মেয়েদের একটাই সমস্যা, বুঝিস না কোনো বাল, তুলতে যাস পরের পাছার ছাল। রূপসার ভীষণ রাগ লাগলো। এই লোকটার মতিগতি কিছু বোঝা যায় না, আস্ত একটা গোলক দাদা। একে বুঝতে গেলে আরও সময় লাগবে। নির্ভর রাগে লুঙ্গির গোছা চেপে ধরে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেল। রূপসা ভেজা চোখে দাঁড়িয়ে থাকলো। একটা প্রশ্ন আসে মনে, নির্ভরের ওকে বিয়ে করার আসল উদ্দেশ্যটা কি? এর পেছনে কি কোনো নীরব প্রতিশোধ আছে? কারণ লোকটার চোখে ভালোবাসা দেখা যায় না। হাসতে হাসতে লুঙ্গি খুলে গেলে আমার কিছু করার নেই। মজুমদার বাড়ির বিশাল গেট দিয়ে সারিবদ্ধভাবে প্রবেশ করলো 5টা চকচকে কালো রঙের গাড়ি। বিশাল বড় এই মজুমদার বাড়ির সামনের গেটের পাশে খোদাই করে লেখা আছে মজুমদার মঞ্জিল। একটু পুরনো ধরনের 3তলা এই বাড়িটি নির্মাণ করেছিল নির্ভরের মরহুম দাদাজান নির্মল মজুমদার। তিনিও এই দিনাজপুরের শহরে বহু বছর রাজনীতি করে গেছেন। মজুমদার বংশের এই অটল ধারা হলো রাজনীতি। এই বংশের প্রত্যেকটা পুরুষ রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকবেই।
নির্মল মজুমদার মারা যাওয়ার পরে নির্জন বসেন সেই গদিতে, কিন্তু নির্মল সাহেবের ছোট ছেলে নির্ণয় সাহেব মানে রূপসা আর রূপকথার বাবা, তিনি কোনোদিন এইসব রাজনীতিক কাজবাজ পছন্দ করতেন না, যার জন্যই প্রতিনিয়ত বাবার সাথে ঝামেলা লেগেই থাকতো। নির্মল সাহেব চাইতেন তার দুই ছেলেই এইটা দিনাজপুর শহরে রাজ করুক, কিন্তু কোনোভাবেই নির্ণয় রাজি হয়নি। কিছুদিনের মাথায় তিনি উপমা বেগমকে বিয়ে করেন। এতে অবশ্য কারো মত ছিল না। নির্মল সাহেব কিছুটা মানেননি কয়েক বছর, কারণ উপমা বেগম ছিলেন একজন বিধবা মেয়ে, আর এমন রাজপরিবারের ছোট ছেলে হয়ে একজন বিধবা মেয়েকে বিয়ে করেছে শুনে তিনি ছোট একটা স্ট্রোক করে বসলেন। উপমা যথাসাধ্য চেষ্টা করতেন শ্বশুরের মনের মতো হওয়ার, কিন্তু কোনো না কোনো ছুতো ধরে উপমা বেগমকে অপমান করে আর তুচ্ছ করত নির্মল সাহেব। নির্ণয় সাহেব একটা ভার্সিটিতে জব করতেন, যার ফলে সারাদিন বাড়িতে থাকতেন না। নির্জন সাহেব তখন এক ছেলের বাবা। রূপসা যখন উপমা বেগমের গর্ভে আসলেন, তখন নির্ভর 10 বছর বয়সের একটা বালক। হুট করেই নির্মল সাহেব অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। বৌমাকে যেন মেনে নিয়েছেন এমনটা, তবে এটা ছিল শুধু বংশের রক্তের জন্য। উপমা বেগম এবং এসব দেখে বদ্ধ করে শাড়ির আঁচল চেপে কান্না করতেন। বাসার ড্রয়িং রুমে কাজের লোকদের ছোটাছুটি লেগেছে। আজকে শহর থেকে কিছু পরিচিত রাজনৈতিক নেতারা আসছে মজুমদার বাড়িতে। মূলত নির্ভর তার কিছু ব্যক্তিগত কারণে ডেকেছে। 6 জন লোক এসেছে। তাদের মধ্যে পৌর লোক, যিনি এই এলাকার চেয়ারম্যান, নাম আজমির মোল্লা। তিনি এসে আগে পুরো বাড়িতে নজর দিল। সবাই একে একে ড্রয়িং রুমে এসে বসলো। নির্ঝর সবাইকে ওয়েলকাম করছে। বাড়ির মেয়েরা কেউ নিচে নেই। সবাইকে কড়া স্বরে নির্জন সাহেব বারণ করে দিয়েছেন। নির্ভর সিঁড়ি দিয়ে নামতে নামতে চারিদিকে তার বাদামি রঙের চোখ দিয়ে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল। লুঙ্গির একটা কোণো তুলে 2 আঙ্গুলের ফাঁকে নিয়ে নামছে। ভাবভঙ্গি গম্ভীর, বোঝাদায়ী। রণক্ষেত্রের যুদ্ধের বিজয়ী সৈনিকের মতো দাপটে হেসে এসে আজমি সাহেবের ঠিক সামনের সোফায় পায়ের উপর পা তুলে বসল। ও বসতেই আগে উপরের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে রূপসা সরে গেল দোতলার বারান্দা থেকে। নির্ভর সামনে তাকিয়ে দেখলো আজমির সাহেব সেদিকে তাকিয়ে কেমন জিভ নাড়ছে। খুব ঠান্ডা মাথায় ব্যাপারটা লুকালো নির্ভর। ঠোঁটে হাসি ঝুলিয়ে আজমির সাহেবের দিকে তাকালো। আজমির সাহেব বললেন, কি হয়েছে বাপ, হঠাৎ আমারে তোর বাড়িতে আসতে কইলি? কণ্ঠে কৌতূহল আজমির সাহেবের। নির্ভর দাড়িতে হাত বুলিয়ে নিজেকে শান্ত করল। ওর পাশেই নির্ঝর দাঁড়িয়ে আছে। তারও মুখটা অতিরিক্ত গম্ভীর। আজমির সাহেবের ঢাকায় অনেক পণ্যের ব্যবসা আছে। তলে তলে 2 নম্বরই করা তার পেশা। বয়স 40-এর বেশি হলেও শরীরের ঝাঁঝ কমেনি। ঘরে তার 2টা বউ। নির্ভর চোখে হেসে বলল, আমার পিছনে 2টা চোখ আছে মীর ভাই। যে আমাকে পেছন দেখে বাঁশ দিতে আইব, তার পাছায় আমি উল্টো বাঁশ ঢুকিয়ে দেব। অহন মধ্য কথা হইল, আনিস নামের লোকটার ভবলীলা আমি শেষ করে দিয়েছি। ওই আমার সাথে গাদ্দারি করছে। আপনার সাথে আমার বহুদিনের আলাপ। আপনি থাকতে আমাকে কেউ বাঁশ মারার সাহস কিভাবে পায়? আজমির সাহেবের মুখে খুর হাসি, তবে ভিতরে চলছে অন্য খেলা। দাবার গুটি তিনি ইতিমধ্যেই সাজিয়ে ফেলেছেন, তাই বেশি না ভেবে বললেন, তাই বলে তুই ডিরেক্ট ওরে মাইরে ফেলাইবি বাপ? তুই অহন নতুন নতুন ক্ষমতায় আসছিস। এখন যদি এই ঝামেলা ঘাড়ে উঠাস, তাইলে তো উপর থেকে চাপ আইব। উপরের মায়েরে আমি, আমার সাথে যেই গাদ্দারি করব, তারাই আমি দুনিয়ার মাঝে আর শ্বাস নেওয়ার সুযোগ দিব না। আজমির সাহেব প্রসন্ন হলেন। এই ছেলের তেজ আছে, আর এই তেজ তাকে তার উদ্দেশ্য পূরণ করতে সাহায্য করবে। তিনি এবার কিছুটা ফিসফিস করে বললেন, ওইসব আলাপ ছাড়। শুনলাম তুই নাকি বিয়ে করছিস? নির্ভর লুঙ্গির খোট ছেড়ে সোফায় গা এলিয়ে বসল। একদম খাপে খাপে আজমির সাহেব কথা বলছেন, যার বিপরীত অর্থ বুঝতে সময় লাগলো না নির্ভরের। নির্ভর পাশে দাঁড়ানো নির্ঝরকে ইশারায় চলে যেতে বলল। নির্ঝর মাথা নাড়িয়ে উপরে চলে গেল। ওর যাওয়ার শেষ পর্যন্ত দেখে নির্ভর বলল, আর কতকাল একা থাকবো? বয়স তো কম হলো না আমার। এখন বিয়ে না করলে বাচ্চা কাচ্চা ফোটানোর তো আর সময় পাবো না। আজমির সাহেব তাল মিলিয়ে বললেন, একদম খাঁটি কথা কইছিস। তবে আমার যে একটা আবদার ছিল তোর কাছে। আরে রাজনীতির শিরায় শিরায় আমার, আর আপনি হইলেন আমার নীতিবান ভাই। আপনার একটা কেন,
হাজারটা আবদার আমি শুনবো। অহন পেঁচাল বাদ দিয়ে কন কি আবদার? আজমির সাহেব গা ঝেড়ে কেসে বললেন, তোর বউটা কিন্তু একেবারে খাসা হয়েছে। কথা হলো, আমরা তো ভাই ভাই, তোর খায়েশ পূরণ হইলে একটু আমার দিকটাও দেখিস। নির্ভর ঠোঁটের কার্নিশ বেঁকিয়ে হাসলে ওর চোখ দুটো পদ্মের পাতার মতো ভেসে ওঠে। সে উঠে দাঁড়িয়ে আজমির সাহেবের দিকে কিছুটা ঝুঁকল, কানের গোড়ায় মাথাটা এগিয়ে নিয়ে কায়দা করে হুমকি স্বরূপ বলল, মনে হইতেছে আমার হাতে আরও একটা খুন হতে যাচ্ছে। এই ব্যাপারে আমি কিন্তু একদম পিওর নির্দোষ। আসলে হাতে চুলকানি উঠলে মনটা খালি উঁকি মেরে কয়, যা নির্ভর যা, এমপি হওয়ার সুবাদে একটু হাতটা চালিয়ে নে। রসিক আজমির হাসল। এই খেপাটে সারকে খেপিয়ে তুললে জব্বর জিনিস হাতছাড়া হয়ে যাবে, কিন্তু কি আর করার, এমন টসটসে মাইয়া দেখলে মাথা ঠিক থাকে না। তিনি কিছু বললেন না। নির্ভর পূর্বের জায়গায় বসে ফোনে কাউকে কিছু একটা মেসেজ লিখে দিল। কিছুক্ষণ পরে ডান লেখা উঠতেই রহস্যময় হাসল। কিছু একটা হতে যাচ্ছে। আজমির সাহেবের সাথে যারা এসেছিলেন তারা ওদের পার্টির লোকজন। সবাই কিছুক্ষণ দরকারি কথা বলে চলে গেল। এতক্ষণ কেউ নিচে নামেনি। রূপসা ঘরে বসেছিল, উসখুস করছে মনটা। আকস্মিক নির্ভর তড়িঘড়ি করে ঘরে ঢুকে হামলে পড়ল রূপসার উপর। বেচারি সরে যাওয়ার ফুরসুরতটুকুও পেল না। তার আগেই জমের মতো হাজির হয়ে রূপসার গলা চেপে ধরল নির্ভর। দাঁতে দাঁত চেপে রূপসার উদ্দেশ্যে বলল, তোরে কইছিলাম না যে এই ঘর থেকে এক পাও বের হবি না? তাইলে আমার কথার অমান্য করে ঘর থেকে বেরিয়ে বারান্দায় গেলি কেন? রূপসার দম আটকে আসছে। এমন দানবীয় হাতের কাছেও ও কেবল একটা ছোট্ট পুঁটি মাছ, আর এমনভাবে গলা চেপে ধরেছে যেন প্রাণ পাখি এক্ষুনি এই ধরত্রী থেকে উড়ে যাবে। দম বন্ধ হওয়ার জন্য কথা বলতে পারছে না রূপসা, তবুও করে কিছু বলতে নিল। সাথে হাত দিয়ে নখের সাহায্যে খামচে ধরল নির্ভরের হাত। নির্ভর ভূতলে অনড় হয়ে দাঁড়িয়ে রইল। রূপসার ছটফটানি দেখে গলা ছেড়ে বলল, আমি জীবনে যতটুকু খারাপ হয়েছি সেটা শুধুমাত্র তোর জন্য। আজকেও তোর জন্য আমার হাতে রক্তে রক্তাক্ত হবে। তুই তো এটাই চাস। রূপসার ঝাপসা চোখে চেয়ে অনতিবিলম্বে বলল, আপনি এসব কি বলছেন? মানুষের এই একটাই সমস্যা, কোনো কথা একবার বললে বুঝতে পারে না। আমি সত্যিই বুঝতে পারিনি। নির্ভর আগুন চোখে তাকালো, অপেক্ষা করতে লাগলো কিছু হওয়ার। বারবার সে তার চোখ মোবাইলে নিবদ্ধ করছে, সাথে একটু চিন্তিত লাগছে। নির্ভর ঘর জুড়ে পায়চারি করতে লাগলো। রূপসা এই সুযোগে ঘর থেকে বেরোতে চাইলে, কিন্তু তার আগেই নির্ভর গিয়ে দরজা আটকে দিল। সময়টা প্রায় দুপুর, গোসলের সময়। রূপসা তেরা নজরে একবার তাকালো, বলল, আমাকে আটকে রেখেছেন কেন? সরুন, আমি আম্মুর ঘরে যাব। নির্ভর ওকে যেতে দিল না, হাত ধরে টেনে বিছানায় এক প্রকার ছুঁড়ে ফেলল। লুঙ্গির খোঁটটা ছেড়ে দিয়ে ওর দিকে পুরো দমে ঝুঁকে গেল। ঝুঁকে যাওয়ার জন্য কপালে কিছু চুল এসে পড়েছে নির্ভরের। বাদামি বর্ণের চোখ দুটো ভীষণ আকর্ষণীয়, যেন কোনো গভীর সমুদ্র, যার মাঝে একবার হারিয়ে গেলে কুল কিনারা পাওয়া যাবে না। নির্ভর ওর হাত দিয়ে রূপসার হাত চেপে ধরে বলল, আবার লিপস্টিক দিয়েছিস তুই? রূপসা কাঁপা গলায় বলল, আমার ইচ্ছে হয়েছে তাই দিয়েছি, তাতে আপনার কি সমস্যা? নির্ভর রূপসার ঠোঁটের কিনারায় ঠোঁট ছুঁয়ে ওভাবে দু ঠোঁট রেখে বলল, আজকাল বাইরে গেলে মন টিকে না, শুধু মনে হয় আমার রূপ আমার থেকে অনেক দূরে সরে যাচ্ছে। আপনার কাছে কবে ছিলাম আমি? নির্ভর ওর কথার জবাব দিল না। গলায় যেখানে ও চেপে ধরেছিল সেখানে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, ব্যথা পেয়েছিস রূপ? রূপসা ঢুকরে কেঁদে দিল এবার। ইতিমধ্যেই চোখের কার্নিশ ভিজে গেছে নোনা জলে। নিজে ব্যথা দিয়ে আবার জিজ্ঞেস করছে, ব্যথা পেয়েছিস? অভিমানে মুখ ঘুরিয়ে নিল রূপসা। নির্ভর রূপসার গলা থেকে ওড়না সরিয়ে উন্মুক্ত করে দিল ফর্সা গলা। প্রথমেই নজরে আসলো কালচে দাগ। মুখ দাপিয়ে সেথায় অধর ছুঁয়ে দিল। সর্বাঙ্গে কম্পন ধরে গেল রূপসার। কি গভীর স্পর্শ! লোকটার স্পর্শে ওর নারীসত্তা বিদ্রোহী হয়ে যুদ্ধ ঘোষণা করে। নির্ভর গলায় অসংখ্য চুমু খেলো। জিজ্ঞেস করলো অশান্ত কণ্ঠে, মনে রাখিস, তোকে আমি মারবো, আবার আমি গভীরভাবে আদর করব, আর কেউ যেন তোর একটা পশম স্পর্শ করতে না পারে।
ভুলেও যদি কেউ তোর দিকে খারাপ উদ্দেশ্যে হাত বাড়াই, তো আমি ওই নির্ভর মজুমদার তার মৃত্যু নিজ হাতে লিখব। বুকটা কেঁপে উঠল অজানা আতঙ্কে। এমনভাবে কেন কথা বলছে আজকে লোকটা? রূপসার ইচ্ছে হলো ওই পৌরশালী বক্ষে মাথা ঠেকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়তে। নির্ভর একটা হাত রূপসার কামিজের ভিতরে ঢুকিয়ে ওর কোমরে রাখল। জোরে সোরে সেখানে চেপে ধরে নিজের অতীব নিকটে নিয়ে আসলো নারী দেহটি। গলায় ঠোঁট গুঁজে আবারও অশান্ত লাগামহীন ঘোড়ার মতো ঠোঁটে চুমু খেল। ধীরে ধীরে মুখটা তুলে নিজের দাড়িযুক্ত অমসৃণ গালটা ঘষে দিল রূপসার মসৃণ গালে। কুঁকিয়ে উঠল রূপসা। তা দেখে নির্ভর যেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। স্থানকাল পাত্র ভুলে বসল। অধরে অধর মেশানোর আগেই কর্কশ শব্দে ঘর কাঁপিয়ে ফোনটা বেজে উঠল। ছেড়ে দিল রূপসাকে। উঠে দাঁড়িয়ে ভ্রু টান টান করে ফোনটা তুলল। স্ক্রিনে আরিমের নাম ভাসছে। কানে ধরতেই বলল, ভাই কাজ হয়ে গেছে। চেয়ারম্যানের গাড়িতে বোমা বিস্ফোরণ হয়ে গেছে। আপনি টিভি খুলে নিউজ দেখুন। নির্ভর ঠোঁট বাঁকিয়ে হাসল। টুকি। তপ্ত দুপুর। রৌদ্রের তাপে জনজীবন অতিষ্ঠ প্রায়। মহাসড়কের কাছে কালো রঙের গাড়িটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আশেপাশে লোকজনের অতিরিক্ত ভিড়। আরও 4টি গাড়ি ছিল, কিন্তু সেই গাড়িগুলো অক্ষত। কিন্তু চেয়ারম্যানের গাড়িটা কেউ বোম মেরে উড়িয়ে দিয়েছে। ব্যাপারটা চিন্তার। পুলিশ ইতিমধ্যে এসে তদন্তের কাজ শুরু করে দিয়েছে। নির্ভর ড্রয়িং রুমের টিভির সামনে দাঁড়িয়ে আছে। সে সবটাই দেখছে। ঠোঁটে সবসময়ের মতন বাঁকা হাসিটা ঝুলছে। পোড়া গাড়িটা হৃদয়ের পোড়া জায়গায় মলমের মতো কাজ করছে। রূপসা সম্পর্কিত কোনো তুচ্ছ জিনিস ওর কাছে মূল্যবান। তাই তো শুধুমাত্র ওর জন্যই প্রথম ওর রক্তে হাত রাঙিয়েছে, মেখেছে পাপ নামক কলঙ্কিত শব্দ। পুরো ব্যাপারটা আড়ালে গুছিয়ে নিল নির্ভর। কিছুদিনের জন্য ওকে ঢাকা যেতে হবে। সেখানে একটা সমাবেশ আছে। রূপসাকে নিয়ে চিন্তা করছে। রাজনৈতিক কারণে শত্রু প্রচুর জন্মেছে। নির্ভর কিছু একটা ভাবল। তারপর গলা উঁচিয়ে বাড়ির সবাইকে ডাকলো। উপমা বেগম বাদে সবাই ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। নির্জন সাহেব ছেলের অভিমুখে তাকিয়ে আছে। রূপকথা বাসায় নেই আপাতত। নির্ঝর একটু বাইরে গেছে। নিমরা বেগম আর নির্জন সাহেব সাথে রূপসাও আছে। নির্ভর সাহেব সবার দিকে একবার করে তাকিয়ে বলল, আমাকে পরশু 1 সপ্তাহের জন্য রাজনৈতিক কাজে ঢাকায় যেতে হবে। আমি চাচ্ছি রূপসাকে আমার সাথে নিতে। তোমাদের কোনো আপত্তি আছে? নির্জন সাহেব হালকা কেসে উঠলেন। এই তেরা ছেলে হঠাৎ এমন ভালো ব্যবহার কেন করছে? তিনি বিড়বিড় করে বললেন, এত ভালো হওয়ার অভিনয় করছিস কেন বাপ? রূপসা মস্ত আঁখিতে তাকালো নির্ভরের দিকে। সে যাচ্ছে যাক, সাথে ওকে নেওয়ার কি দরকার? ওর শহর একদম ভালো লাগে না। তার উপর ও একা। ওখানে গিয়ে কী কাজ ওর? বড়দের সামনে কিছু বলল না। নিমরা বেগম চুপচাপ। তবে নির্জন সাহেব বললেন, রূপসা এখানে থাক। ওর তো ভার্সিটি আছে। আর তাছাড়া ওখানে নানান লোক থাকবে। তাদের মধ্যে রূপসাকে নিয়ে গেলে সমস্যা হয়ে যাবে। নির্ভর যে এটা ভাবেনি তেমন নয়, কিন্তু এই মুহূর্তে ওর মাথায় ঘুরছে অন্য কিছু। আজকের ঘটনা নিশ্চয়ই পুলিশ ঘেঁটে দেখবে। প্রমাণ রাখার মতো কাঁচা কাজ নির্ভর করেনি। কিন্তু আজমিরের পালিত কুকুরের ছানাগুলো খেপে যাবে। তারা উল্টো আক্রমণ করে বসতে পারে। আর নির্ভর না থাকলে সুযোগ আরও সুবিধার হবে। এতে রিস্ক নেওয়ার কোনো প্রশ্নই আসে না। নির্ভর টকবগে চোখে রূপসার মায়াবী আদলে তাকিয়ে গম্ভীর মুখে বলল, আমি যেহেতু যাচ্ছি সেহেতু রূপসা আমার সঙ্গেই যাবে। আমি আর কোনো কথা শুনতে চাই না। নির্জন সাহেব চিন্তিত মুখে বললেন, একবার রূপসার মায়ের সাথে কথা বলে দেখ। উনি কিন্তু পুরো ঘটনায় চুপচাপ হয়ে আছে। নির্ভর কিছু বলল না। ধীর পায়ে হেঁটে বেরিয়ে গেল। তিহান ভাই, আপনি এখানে কি করছেন? আকস্মিক তিহানকে দেখে চক্ষুদ্বয় কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম রূপকথার। রূপকথা মাত্রই টিউশন শেষ করে রাস্তার পাশে এসে দাঁড়ালো। পাশের বেলি ফুলের দোকানে তিহানকে দেখে অবাক হলো ভীষণ। এগিয়ে গিয়ে পেছন থেকে কথাটা বলে উঠল রূপকথা। ডাগর ডাগর চোখে এখনও সামনের সুদর্শন মানুষটার দিকে তাকিয়ে আছে রূপকথা। তিহান ওকে উপেক্ষা করে দুটো বেলি ফুলের গাছড়া নিল। ভাবটা এমন যেন আশেপাশে কেউ নেই। রূপকথা এক হাত কোমরে রেখে
প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে। তিহান গাজরা দুটো নিয়ে টাকাটা পরিশোধ করে পেছনে ফিরল। একটা সূক্ষ্ম শ্বাস ফেলে রূপকথার দিকে তাকালো। মেয়েটা আজকে একটা কালো রঙের সুতির কারুকার্য করা 3 পিস পরেছে। ওড়না একপাশে ঝুলিয়ে হিজাব বেঁধেছে, তবে মুখটা খোলা। রূপকথা ভীষণ ছটফটে স্বভাবের, যার জন্য বেশিক্ষণ এক জায়গায় স্থির থাকতে পারে না। সে এগিয়ে এসে তিহানের গা ঘেঁষে দাঁড়িয়ে বলল, আপনার কি হয়েছে? আমার সাথে কথা বলছেন না কেন? এখানে কেন এসেছেন? এই গাজরাগুলো কার জন্য কিনেছেন? তিহান চাপা হাসল অগোচরে। এই মেয়েটার সব কিছু নিয়ে উৎফুল্ল ভাবটা বেশি আদুরে কিনা। এই আদুরে মেয়েটার জন্যই জীবনে প্রথম হৃদয় নিংড়ে অনুভূতি উগড়ে এসেছিল, কিন্তু সেটা প্রকাশের আগেই ওর মা ওকে রূপসার জন্য বেছে নিল। মাকে বহুবার বোঝাতে চেষ্টা করেছিল। একরোকা তিন্নি বেগম তার বোনের সাথে জুটি বেঁধে রূপসার সাথে তিহানের বিয়ে ঠিক করলেন। তিহান তখন দিশেহারা হয়ে পড়ল। শেষে না পেরে নির্ভরকে জানালো, আর তারপরে যা করার নির্ভর নিজেই করল। একটা প্রাপ্তির শ্বাস ফেলে তিহান বলল, ধীরে ধীরে কথা বল, এতগুলো প্রশ্ন কোনটার উত্তর আগে দেব? রূপসা বারবার আর চোখে তিহানের হাতে থাকা গাজরার দিকে তাকাচ্ছে আর উসকুস করছে। ওর অস্থিরতা বুঝতে পেরে এক পেশে হাসল তিহান। রূপকথা বলল, এই গাজরাগুলো কার জন্য কিনেছ তিহান ভাই? আমার বউয়ের জন্য। তুমি বিয়ে করেছো তিহান ভাই? কবে করলে? তিহান দুষ্টু হেসে বলল, বিয়ে তো করিনি, আমার মনের বউয়ের জন্য কিনেছি। মনে মনে আমার একটা বউ আছে। কথার মারপেজ বুঝতে হিমশিম খেল রূপকথা। মনের আবার বউ হয়? তিহান ম্লান হেসে আচমকা রূপকথার হাতটা টেনে নিজের বলিষ্ঠ হাতের মাঝে নিয়ে গাজরা দুটো অতি যত্ন সহকারে পরিয়ে দিল। সপ্তাদশী রূপকথা গাঢ় অনুভূতি বুঝতে অক্ষম। হঠাৎ এমন কাজে হকচকিয়ে গেল মেয়েটা। বেসামাল বেগে ছুটছে অনুভূতির পায়রা। তিহান গাজরা পরিয়ে দিয়ে বলল, আপাতত তোকে দিয়ে ভবিষ্যৎ বউকে গাজরা পরানোর ট্রায়াল দিলাম। এখন যা, সোজা বাড়ি যা। ঝড়ের বেগে ঘটে যাওয়া সমস্ত ঘটনা মাথার উপর দিয়ে গেল রূপসার। দুর্বল চিত্তে শুধু গাড়িতে গিয়ে উঠল। তিহান সে রাস্তায় তাকিয়ে থাকলো অপলক। একটা আবদ্ধ কুঠুরি, দিনের আলো যেখানে প্রবেশ করা কঠিন, সেখানে রাতের অন্ধকার গ্রাস করা খুব সহজ। ঘরটার একটা বিশেষত্ব আছে, এখানে যারা একবার প্রবেশ করে তারা কখনো জীবন নিয়ে ফেরত না। কত মানুষ এখানে তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। 5টা ছেলেকে একসাথে বেঁধে রাখা হয়েছে। তাদের অবস্থান স্যাঁতস্যাঁতে মেঝে। ছেলেগুলোর শরীর থেকে রক্ত ঝরছে, গায়ে জখমের দাগ স্পষ্ট। হঠাৎ সেই নিস্তব্ধ কুঠুরির দরজা ভেদ করে মৃদু আলো প্রবেশ করল। রাতের সময় হওয়ার দরুন একটু আলো পেলে জ্বলজ্বল করে উঠল। ছেলেগুলোর আর্তচিৎকার ভেসে আসছে, কেউ আসছে। দরজার দ্বার পুরোপুরি উন্মুক্ত করে প্রথম একজোড়া পা দেখা গেল। পরপর পুরো লোকটার চেহারা দেখে মিলল। একটা একটা করে পা ফেলে ভিতরে ঢুকলো নির্ভর। পরনে দুপুরে সেই লুঙ্গির নিচে ধরে হেঁটে আসলো, চেয়ার টেনে বসলো। ওর সাথে যথারীতি আরিম দাঁড়িয়ে। নির্ভর একটা সিগারেট ধরালো। পুরো ঘরটা ধোঁয়াতে ভরে গেল। নির্ভর ভাবলেশীন, ওর ভিতরে কোনো উদ্বেগ নেই। কিছুক্ষণ সিগারেট টেনে বলল, যতই ভালো হওয়ার চেষ্টা করি তোদের মতো কিছু মানুষের আমার পিছনে নাড়া দিয়ে খারাপটা জাগিয়ে তুলিস। ছেলেগুলোর থেকে একজন আকুতি করে বলল, ভাই এইবারের মতো মাফ করে দেন, কথা দিচ্ছি আর জীবনেও থানার ধারে কাছেও যাব না। নির্ভর শান্ত হয়। কথাটা ওর পছন্দ হয়েছে, কিন্তু কি করার, এগুলোর মরার নোটিফিকেশন ওর কাছে এসে গেছে। নির্ভর শেষ টান দিয়ে ধুলো ঝাড়ার মতো করে লুঙ্গি ছাড়লো। উঠে দাঁড়িয়ে ওদের মুখোমুখি হয়ে বলল, এইরকম কলিজা নিয়ে তোরা আমার নামে থানায় নালিশ মারতে যাস? তোদের কি প্রাণের ভয় নেই? তোরা কি জানিস না যে আমার কথার খেলাপ যে একবার করে তাকে আমি নিজ দায়িত্বে পৃথিবীর আলো দেখার ফুসরত দিই না? ছেলেগুলো কাঁপছে। হয়তো জীবন ভিক্ষা চাওয়ার ক্ষুদ্র প্রচেষ্টা করবে, কিন্তু সমস্ত আশায় পানি ঢেলে দিয়ে নির্ভর আরিমকে উদ্দেশ্য করে কঠোর গলায় বলল, আরিম, এদের বডি পার্টগুলো যেন কালকে সকালের মধ্যে আমার সামনে পাই, না হলে কি করব জানিস তো? আরিম মাথা নাড়ল। নির্ভর শীষ বাজাতে বাজাতে দরজার দ্বার ছেড়ে বেরিয়ে যেতে যেতে গুনগুন করল, তারে ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পাই, কেমনে আসে যায়।
অগ্রাসনী অন্ধকার ধরনী জুড়ে তার রাজত্ব চালাচ্ছে। নির্ঝর আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরল, তবে চোখে মুখে তার স্পষ্ট রাগের ছাপ। রাগের কারণে চোখ দুটো লাল হয়ে আছে। দুলতে দুলতে ড্রয়িং রুম পেরোলো সে। গায়ে কালো শার্টটা আঁটোসাঁটো হয়ে লেপ্টে রয়েছে, চুলগুলো এবড়ো থেবড়ো হয়ে কপালে পড়ে রয়েছে। ওকে এভাবে দেখে রান্নাঘর থেকে ছুটে আসলেন নিম্র বেগম। ছেলের এই অধপতন মোটেও সহ্য হলো না তার, আর তাই তো হুঙ্কার ছেড়ে বললেন, এটা ভদ্রলোকের ভারী নির্ঝর। কোন সাহসে তুমি ড্রিঙ্ক করে এই বাড়িতে পা দিয়েছ? নির্ঝর ব্যথাতুর হাসল, হেঁটে এগিয়ে গিয়ে মায়ের সামনে দাঁড়ালো। রূপসা এসে সিঁড়ির কোণে দাঁড়ালো। ভাগ্যিস নির্জন সাহেব এখনো আসেনি। উপর্মা বেগম মৃদু হেসে চলে গেলেন। কি অধপতন ভাবা যায়। কিছু স্মৃতি মনে পড়ে গেল। কতই না নিষ্ঠুর ছিল সে দিনগুলো। রূপকথাও ও বোনের পাশে এসে দাঁড়ালো। ওকে দেখে আগুনে ঘি ডালার কাজ করলো নির্ঝরের রাগের সীমানা। অগ্নিদৃষ্টিতে তাকালো রূপকথার দিকে। রূপকথা ভয়ে চুপসে গেল। আশ্চর্য, সে কি করেছে? তার দিকে কেন ওভাবে তাকাচ্ছে? নির্ঝর মায়ের প্রশ্ন উপেক্ষা করে সোজাসুজি গিয়ে রূপকথার সামনে দাঁড়ালো। রূপকথা এঁটে গেল বোনের গায়ের সাথে। রূপসা বলল, আপনার কি হয়েছে ভাইয়া? এরকম ব্যবহার কেন করছেন? দেখছেন না কথা ভয় পাচ্ছে। নির্ঝর তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ল রূপকথার হাতের দিকে। এখনো গাজরা দুটো হাতে রয়েছে। দাবানলের আগুন তরতর করে বেড়ে উঠল। এক টানে ছিঁড়ে ফেলল ওর হাতের গাজরা দুটো। হুঙ্কার ছেড়ে বলল, আজকের পর থেকে এই বাড়িতে এইসব জিনিস কেউ পড়বে না, মার্ক মাই ওয়ার্ড। রূপকথা পুরো ব্যাপারটায় হকচকিত হয়ে, কি এমন অন্যায় হলো এখানে? তিহান ভাই কত যত্নে পড়িয়ে দিল, আর এই লোকটা সেগুলো নষ্ট করে দিল। রূপকথা ছলছল নেত্রে নির্ঝরের দিকে তাকিয়ে ওপরে চলে গেল। ও যেতেই রূপসা এগিয়ে আসলো শাশুড়ি মায়ের দিকে। জিজ্ঞেস করলো, কাকিমণি, নির্ঝর ভাই এমন করলো কেন? নিমরা বেগম গম্ভীর মুখে উত্তর দিল, এটা ওদের বংশের ধারা। কেউ কখনো কোনো কাজ ভালোভাবে করতে পারে না, বাপের থেকে শেখা। রূপসা চুপচাপ রইল। দেখলো নিমরা বেগম রান্নাঘরে ছুটছে। রূপসা পিছু পিছু গেল। নিমরা বেগম চুলায় প্যানে তেল দিয়েছেন গরম করতে। একটু পরে মাছ ছাড়বে। রূপসা বলল, আপনি একটু বসুন, আমি মাছটা ভেজে দিচ্ছি। তুমি যাও, তোমাকে দিয়ে এসব হবে না, হাত পুড়িয়ে ফেলবে। আমি পারবো কাকিমণি, তুমি একটু বসো। নিমরা বেগম কিচেনের পাশের টুলটায় বসলেন। যথারীতি রূপসা মাছটা হাতে নিল। তেলটা ভীষণ গরম হয়েছে। অপরিপক্ক হাতে মাছটা একটু জোরেই ছুঁড়ে ফেলল প্যানে। সাথে সাথে গরম তেল ছিটকে এসে রূপসার মুখে পড়ল। রূপসা ছিটকে গিয়ে ব্যথাতুর শব্দে বলল, আহ। তখনই সদর দরজায় কাছে এসে দাঁড়ালো নির্ভর, সাথে নির্জন সাহেব। দুজনে আজকে একসাথে ফিরছে। নির্ভর খুবই ক্লান্ত আজকে। চোখে মুখে তার প্রতিফলন স্পষ্ট। কপাল ঘামে ভিজে আছে। গায়ে সাদা শার্ট ভিজে শরীরে লেপ্টে গেছে। কানের পর্দায় প্রিয় মানুষের আর্তনাদ পৌঁছাতেই আটকে উঠল নির্ভর। কলিজা মোচড় দিয়ে দলা পাকা গেল যেন। হাতের থাকা সিগারেট মেঝেতে ছুঁড়ে ফেলে ছুটল রান্নাঘরে। আতঙ্কিত ভাবসাব গম্ভীর চেহারার মাঝে ফুটে উঠেছে। নিমরা বেগম বউয়ের মুখে ঠান্ডা পানি ঢালছে। নির্ভর ছুটে এসে মাকে সরিয়ে রূপসার নেতিয়ে পড়ার দেহটা নিজের খড় করে বুকের ভাঁজে মিলিয়ে নিল। বুকটা কাঁপছে অনেক। রূপসা ততক্ষণে নিস্তেজ হয়ে ঢলে পড়ল। নির্ভর আর দেরি না করে ওকে পাঁজা করে তুলে নিয়ে নিজের ঘরের দিকে ছুটল। নির্জন সাহেব স্ত্রীর দিকে রাগি চোখে তাকিয়ে বলল, কোন সাহসে তুমি রূপসাকে রান্নাঘরে অ্যালাউ করলে? আজকে যদি এর থেকে বেশি কিছু হয়ে যেত, আমি কি জবাব দিতাম ওর মার কাছে? নিমরা বেগম মুখে আঁচল চেপে ঢোকরে উঠলেন। তিনি তো রূপসাকে বারণ করেছিল, কিন্তু রূপসা জেদ দেখিয়ে রান্না করে আসলো। এখানে তার কি দোষ? তিনি কেন কোনো জবাব না দিয়ে উপরে গেলেন। নির্ভর রূপসাকে বিছানায় শুইয়ে দিয়ে ডক্টরকে কল করলো। কিছু হুমকি ধামকি দিল। মেজাজ তার তুঙ্গে। বাড়িতে ফিরে এরকম একটা দৃশ্য দেখবে, এটা ওর কল্পনার বাইরে। নির্ভর কিছুক্ষণ পায়চারি করে রূপসার মাথার কাছে বসে ওর তেল ছিটে আসা জায়গায় ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল। রূপসার চোখের কিনারে জলের ছাপ স্পষ্ট। নির্ভর বেডসেট টেবিল থেকে টিস্যু নিয়ে সযত্নে তা মুছে দিল। পরশু ওকে মাস্ট ঢাকায় যেতেই হবে।
রূপসাকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু মনে হচ্ছে সেটা আর সম্ভব নয়। ঠকঠক আওয়াজ তুলে দরজায় কড়া নড়ল। নির্ভর চোখ বুজে ভিতরে আসতে বলল, একজন মহিলা ডাক্তার আসছেন। পুরুষ মানুষ নির্ভর অ্যালাউ করলো না, তাই তো এই পরিচিত ডাক্তারকে হুমকি দিয়ে নিজের গাড়িতে করে নিয়ে আসলো। ডাক্তারের সাথে নির্জন সাহেব আর নিমরা বেগম আসছেন। একটু পর উদ্ভ্রান্তের মতো আসলেন উপমা বেগম। এসে মেয়ের শিওরে বসে কাঁদতে লাগলেন। নির্ভর আক্ষেপ প্রকাশ করে একটু উঠে দাঁড়ালো। গম্ভীর মুখে ডাক্তারকে উদ্দেশ্য করে বলল, দেখবেন ওর যেন কোনো প্রকার ব্যথা না লাগে। ডাক্তার হতাশ হলেন। এত রীতিমতো সাইকো এমপি। দীর্ঘশ্বাস ছেড়ে তিনি রূপসার মুখের দিকে তাকালো। অতিরিক্ত ভয়ে আর জ্বলনিতে রূপসা জ্ঞান হারিয়েছে। সেন্সিটিভ স্কিন হওয়ার জন্য মুখের দাগগুলো ভেসে উঠছে। ডাক্তার পর্যবেক্ষণ করে কিছু ওষুধ আর মলম দিয়ে দিল। কাজ শেষে উঠে দাঁড়িয়ে বলল, কিছুক্ষণ পরে ওনার জ্ঞান ফিরে আসবে। আর হ্যাঁ, ওনার স্কিন খুব সেন্সিটিভ, যার জন্য মুখের দাগগুলো সহজে উঠবে না। মলমটি নিয়মিত লাগাবেন। আসছি। নির্জন সাহেব ওনাকে এগিয়ে দিতে গেলেন। উপমা বেগম পরিহাস করে বললেন, সারা জীবনে মজুমদার বাড়িতে আমি লাঞ্ছিত হয়ে এসেছি, আজকে আমার মেয়েটাও হলো। আমার কপালে আল্লাহ সুখ কেন লিখল না? নিমরা বেগম ছোট জায়ের দিকে করুণ চোখে চাইল। আগের কথা মনে করে উপমা এখনো কাঁদে আর অভিশাপ দেয়। তিনি উপমার কাঁধের উপর হাত রেখে বলল, বিশ্বাস কর ছোট, আমি ওকে অনেকবার নিষেধ করেছি রান্নাঘরে না আসতে, কিন্তু ও জেদ করে আসলো। উপমা বললেন, এই বাড়িতে আমার কথা আজ অবধি কেউ শোনেনি আপা। আমি আমার মেয়েদের নিয়ে আর আতঙ্কে থাকতে চাইছি না। বলেই তিনি অসার মেয়ের কপালে চুমু দিয়ে উঠে চলে গেলেন। নিমরা ছেলের দিকে তাকিয়ে বলল, আজকে তোর হঠকারী সিদ্ধান্তের জন্য এই দিন দেখতে হচ্ছে। কিছু ভালো লাগে না আমার। নির্ভর নিশ্চুপ, ওর মাথায় কেবল রূপসার চিন্তা। নির্ভর দরজা আটকে দিয়ে রূপসার পাশে বসলো। কিছুক্ষণ মাথায় হাত বুলিয়ে দিল। ঢাকা থেকে বারবার ফোন আসছে। নির্ভর ব্যথায় কুঁচকে গেল, যেন রূপসার ব্যথা ওর যন্ত্রণা হচ্ছে। রূপসার মুখে কিছু জায়গায় দাগ পড়ে গেছে। অতিরিক্ত কাছে থাকায় তেলটা স্কিনের উপর বিরূপ প্রভাব ফেলছে। ফর্সা চেহারার মধ্যে কালশিটে দাগ বেমানান। রূপসার জ্ঞান ফিরল কিছুক্ষণ পরে। নিভু নিভু চোখে আশেপাশে চাইল। নিজেকে রুমে দেখে উঠতে নিল। নির্ভর সঙ্গে সঙ্গে ওকে চেপে আবার শুইয়ে দিল। রূপসা মৃদু আওয়াজ তুলে বলল, আপনি কখন আসছেন? আর আমার মুখ? নির্ভর ওর ঠোঁটে আঙুল চেপে বলল, শুয়ে থাকো, কিছুই হয়নি, তুই ঠিক আছিস। আমার মুখের কি অবস্থা দেখি সরুন, আমি গিয়ে দেখে আসি। রূপসা জোর করে উঠে আয়নার সামনে গেল। চোখ তুলে নিজের চেহারার দিকে আঁখি নিবদ্ধ করতেই আঁতকে উঠল। থমকে গেল দুনিয়া, সাথে শ্বাস। কাঁপা কাঁপা হাতে নিজের দুই হাত রাখলো গালের দুপাশে। নিজেকে দেখতে লাগলো। নির্ভর দীর্ঘশ্বাস ছেড়ে উঠে রূপসার পেছনে দাঁড়ালো। পেছন থেকে ওকে আষ্টে পিষ্টে জড়িয়ে কাঁধের উপর থুতনি রেখে গালে গাল ঘেঁষে নরম কণ্ঠে বলল, কি হয়েছে আমার রূপের? এইসব নিয়ে একদম মন খারাপ করবি না। রূপসা ঘুরে দাঁড়িয়ে নির্ভরকে জড়িয়ে ধরে বলল, তোমার রূপ আজকে রূপহীন নির্ভর, আমাকে তুমি আর রূপ বলে ডেকো না। নির্ভর ওকে সর্বশক্তি দিয়ে আগলে নিয়ে বলল, আমি তোর রূপকে ভালোবাসিনি রূপসা, আমি ভালোবেসেছি তোর সত্তাকে। আমার চোখে পৃথিবীর সেরা রূপসী কন্যা তুই রূপ। রূপসা বাঁধনমুক্ত হলো। নির্ভর ওকে ছেড়ে নিচে গেল। কিছুক্ষণ পরে ফিরে আসলো হাতে খাবার নিয়ে। এসেই আবার আগের মতো ব্যবহার করতে শুরু করলো। ওর সামনে খাবার রেখে বলল, এতক্ষণ তোর জন্য খেতে পারিনি, নে ধর, এখন আমাকে নিজ হাতে খাইয়ে দে। রূপসা অবাক নয়নে তাকালো। অসুস্থ মানুষকে কিনা বলছে খাইয়ে দিতে? এটা জামাই না আজ তো একটা বদমাইশ। রূপসা নাক ফুলিয়ে বলল, আমি পারবো না আপনার মতো হাতিকে খাইয়ে দিতে, নিজের হাতে খান। নির্ভর খুঁড় হেসে রূপসার দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, ভাত না খাওয়ালে কিন্তু আজকে তোকে খাবো, ভেবে দেখ কি করবি। অবশ্য আমার তোকে আরেকবার টেস্ট করতে কোনো আপত্তি নেই, কজ ইউ আর ভেরি ভেরি টেস্টি বেবি। রূপসা নড়ে চড়ে উঠল। ছি, কি বিশ্রী কথাবার্তা, এই লোকটার কোনো লজ্জা নেই। রূপসা হাত ধুয়ে ভাত মাখিয়ে লোকমা বানিয়ে নির্ভরের মুখের সামনে ধরল, ঠোঁট থেকে কিছুটা দূরত্বে।
রূপসার হাত কাঁপছে, অজানা উত্তেজনা মস্তিষ্ক শিউরে তুলছে। রূপসা বেশ বুঝতে পারছে যে নির্ভর ওর মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা করছে, তবুও এই প্রথম কোনো পুরুষের মুখে তুলে খাইয়ে দিচ্ছে। লোকটা ওর স্বামী, এই জন্যই হয়তো একটা আলাদা ভালো লাগাও জড়িয়ে ধরছে। নির্ভর বড্ড আচমকা রূপসার হাত দুটো আঁকড়ে ধরে নিজেই হাতটা মুখে নিয়ে ভাতটুকু খেল। হঠাৎ এমন কাণ্ডে গা দুলে অনুভূতি ঝেঁপে পড়ল। কি সর্বনাশের ছোঁয়া মস্তিষ্কের নিউরনে আক্রমণ করে। পরপর নতুন অনুভূতির সাথে সাক্ষাৎ করল রূপসা। নির্ভর ওর হাত থেকে পুরোটা ভাতের দানা চেটে খেলো। রূপসা হাত তৎক্ষণাৎ সরিয়ে আনলো, বুকটা লাফাচ্ছে। অর্ধেক ভাত থাকতে নির্ভর আর খেলো না, বাকিটা রূপসাকে খাইয়ে দিল। নিচে সব কিছু রেখে এসে দেখলো রূপসা মনমরা হয়ে বসে আছে। নির্ভর এগিয়ে এসে বলল, কি ভাবছিস আমার ভবিষ্যৎ ছানাপোনাদের কথা? রূপসা ঘাড় ঘুরিয়ে মৃদু হেসে বলল, আপনার মাথায় শুধু এসব ঘোরে তাই না? কি জঘন্য ভাবনা। নির্ভর বাঁকা হেসে রূপসার দিকে তাকিয়ে বলল, বয়স তো কম হলো না আমার, এখন কয়েকটা আন্ডা বাচ্চা নিতেই পারি। আফটার অল আমি এই এলাকার একজন এমপি। আমি যদি জনসংখ্যা না বাড়াই তো পরবর্তী নির্বাচনে লোকজন বলবে, কেমন এমপি আপনি, হ্যাঁ, যে এখন পর্যন্ত ঘরের জনসংখ্যা বাড়াতে পারেননি? আপনার তো মেয়ে ঘরের মধ্যে উন্নয়ন নেই, আমাদের কি উন্নয়ন করবেন? রূপসা বিক্ষিপ্ত চোখে তাকালো। আজগুবি কথাবার্তা। নির্ভর ভাবসাব এবার কিছুটা গম্ভীর করে বলল, কাকিমার কি হয়েছে? তোর সাথে কথা বলছে? রূপসা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জানি না মায়ের কি হয়েছে, তবে বিয়ের ব্যাপারটায় মা ভীষণ রেগে গেছেন। এমনিতে এই পরিবারের কেউ কখনো আমার মাকে প্রাপ্য সম্মান দেয়নি। নির্ভর রূপসার দুই গালে হাত রেখে ধীম আওয়াজ তুলে বলল, আমি প্রয়োজনে কাকিমার সাথে খোলাখুলি কথা বলবো, তবুও ওনাকে এভাবে চুপচাপ থাকতে বারণ কর প্লিজ। অতীত নিয়ে পড়ে থাকলে সেটা ভবিষ্যৎ নষ্ট করে দেবে। এটা আপনার আগে ভাবা উচিত ছিল। এখন মাকে বোঝানোর কোনো ইচ্ছা আমার নেই। নির্ভর হতাশ হলো। রূপকথা চাঁদের আলোয় ছাদের কিনারে অব্যক্ত নয়নে তাকিয়ে আছে। চোখের কিনারে উৎকণ্ঠা নেমেছে নির্ঝরকে নিয়ে। কেন সে সন্ধ্যায় এমন বিহেভিয়ার করলো? আগে তো কখনো এমন করেনি। ছোট থেকেই রূপকথা ছিল অভিমানী কন্যা। কেউ একটু জোরে ধমক দিলেই সে কান্না জুড়ে দিত, আর উপমা তখন স্বামী শোক মুছতে মরিয়া। মেয়েদেরকে সে লাই দিত না। নিমরা বেগম ওদের বুকে টেনে বুঝ দিতেন। যেহেতু রূপকথা ছোট, তাই উনি সারাক্ষণ ওকে নিয়ে কাটাতেন। হিমেল হাওয়া গায়ের পশম ভেদ করে ত্বকে স্পর্শ করতেই দারুণ একটা শিরশির অনুভূতি জন্ম নিল। ফোনটা হাতে ধরা, তাতে টুংটাং শব্দ তুলে বার্তা আসছে। রূপকথার ধ্যান ভেঙে ফোনের দিকে মনোনিবেশ করলো। জলজল করছে তিহানের নাম্বার বার্তা। রূপকথা ইনবক্স ওপেন করে দেখলো তিহান লিখেছে, 7 সাগর আর 13 নদী পার হয়ে আমি আসতাম যদি, রূপকথার রাজকুমার হয়ে তোমায় আমি ভালোবাসতাম যদি। রূপকথা তাজ্জব হয়ে গেল। তিহান ভাই কি ভুলে ওকে মেসেজটা দিল? না হলে উনি যে সকালে বলল ওনার বউ আছে। রূপকথা গুটি গুটি অক্ষরে লিখল, রাত বিরাতে তোমাকে ভূতে ধরলো নাকি তিহান ভাই? হঠাৎ গান গাইছো কেন? তোমার না হওয়া বউ তো রাগ করবে। তিহান অপর পাশ হতে লিখল, আমার বউকে তো শোনাচ্ছি। আর তাছাড়া আমার বউটা ভীষণ দুষ্টু জানিস তো, একটুতেই রাগ করে গাল ফুলিয়ে বসে থাকে। রূপসা বৃহৎ নয়ন যুগল মেলল। এই ছেলে নির্ঘাত পাগল হয়ে গেছে। তিহান আকস্মিক জিজ্ঞেস করলো, গাজরা পরা ছবি দে। রূপকথা দুরু দুরু বুকের পাশে বাঁ হাত রাখলো। সন্ধ্যার ঘটনা কি তিহানকে বলা উচিত? গাজরা তো ছিঁড়ে ফেলছে, এখন কিভাবে ছবি দিবে? রূপকথা কিভাবে বলবে ওগুলো ওই বেয়াদব বেটা ছিঁড়ে নষ্ট করে দিয়েছে? ওকে মৌন দেখে তিহান কল দিল। ধরফর করে কলটা ধরল। তিহান উত্তেজিত হয়ে বলল, কি সমস্যা তোর? একটা কথা বললে চুপ হয়ে যাস কেন? কালকে তোকে দেখেছি, আমি সব কিছুর জবাব নেব। শীঘ্রই কিছু একটা হবে, তুই প্রস্তুত থাক বলেই রেগে মেগে কলটা কেটে দিল তিহান। একপাশ থেকে
রূপকথা থ হয়ে দাঁড়িয়ে রইল, সুরসুর পায়ে ছাদ থেকে নেমে গেল। নিচে যেতেই বোনের কথা বলল, শুনল, তৎক্ষণাৎ ছুটল বোনের কাছে। পরের দিন ভোরবেলা নির্ভর বাড়িতে ফিরল। রূপসা তখন ঘুমিয়ে আছে। চোখের সামনে বউয়ের ঘুমন্ত মুখ দেখে নির্ভর ঝুঁকে গিয়ে রূপসাকে চুমু দিল। উঠছে না দেখে নির্ভর এবার বাম গালে কামড় বসিয়ে দিল। আকস্মিক কাণ্ডে রূপসা ভয়ের চোটে চিল্লিয়ে লাফিয়ে উঠল। ভূত ভূত বলে চেঁচামেচি করতে লাগলো। নির্ভর হাসতে লাগলো। রূপসা যখন দেখলো ওটা ভূত নয় নির্ভর, তখন একটু শান্ত হলো। তেড়ে গিয়ে নির্ভরকে কয়েকটা দিল। চুল টেনে দিয়ে বলল, বজ্জাত জামাই কোথাকার, এতদিন আমার ফোন ধরেননি কেন? নির্ভর চুপ হয়ে গেল। কালকের ঘটনা মনে পড়ে গেল। কি লজ্জার ব্যাপার। তবে সেসব ভুলে রূপসার দিকে মায়াবী দৃষ্টিতে তাকালো। 2 দিন না দেখে বুক পুড়ছে, ক্ষত হয়েছে সেথায়। তৎক্ষণাৎ জাপটে জড়িয়ে ধরল নির্ভর। রূপসা নিজেও অবাক, হঠাৎ কি হলো। নির্ভর রূপসাকে জড়িয়ে ধরে ওভাবে শুয়ে পড়ল। এখনো আলো ফোটেনি, অন্ধকার আছে। নির্ভর রূপসার পুরো মুখে দৃষ্টি নিক্ষেপ করে বলল, আই মিস ইউ রূপ। থমকে গেল শ্বাস, অনুভূতি জাগ্রত হলো। রূপসার নিজেরও নির্ভরবিহীন কষ্ট লেগেছে। রূপসা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমিও আপনাকে অনেক মিস করেছি। কথাটা বলার সাথে সাথে নির্ভর ওর ঠোঁটে গাঢ় চুমু খেলো, আদরের জালে ভাসিয়ে দিল। গলার ভাঁজে মুখ গুঁজে বলল, আমাকে ভালোবাসিস রূপ? হ্যাঁ, রূপসা এই লোকটাকে ভালোবাসে। কখন কিভাবে হলো সে জানে না, তবে ভালোবাসে। রূপসা নিজের হাতটা নির্ভরের গালের চাঁদদাড়িতে রেখে বলল, ভালোবাসি। নির্ভর আজকে সহজ স্বীকারোক্তি দিল। সেও ফিসফিস করে বলল, আমিও ভালোবাসি রূপ। অফুরন্ত একটা সমাপ্তির বিকালে যদি আমাকে জিজ্ঞেস করা হয় তোমার শেষ ইচ্ছা কি, আমি বলবো আমার রূপের একটুখানি ছোঁয়া। রূপসা শান্তিতে নিঃশ্বাস নিল। ঝড় থামল। নির্ভর বউয়ের সারা মুখে মৃদু চুমু দিতে দিতে বলল, আজকে তোকে সুখের সাথে সাক্ষাৎ করাবো। বলেই ওর নরম দেহটা নিজের সাথে মিশিয়ে নিল। কয়েক মাস পরে আজকে দিনটি ঝলমলে, চমৎকার একটা দিন। সকাল থেকে সবাই একটু খুশি আছে। উপমা বেগমের রাগ পড়েছে, তবে তিনি রূপকথাকে তিহানের জন্য বেছে নিলেন। তিহান নিজেই এসে ওদের কথা জানিয়েছে। ওদের এঙ্গেজমেন্ট ঠিক করা হয়েছে। নির্ঝর দেশ ছেড়েছে কয়েকটা দিন হলো। ও আড়ালে ভালোবাসলো আর আড়ালেই হারালো, তাই সব কিছু ওর কাছে বিষাক্ত। রূপসা কনসিভ করেছে, মাত্র 1টা মাস হলো। এদিকে নির্ভর নিজের কিছু কর্মের জন্য ফল ভুগছে। ঢাকার সেই মন্ত্রী ওকে গদি দেওয়ার নমিনেশন দিয়েছে। সকালবেলা বেলা 10টা। নির্ভর রূপসার মুখে যত্নে খাবার তুলে দিচ্ছিল। তখন নিচে থেকে আওয়াজ আসতেই রূপসাকে শেষ লোকমা খাইয়ে হাত ধুয়ে উঠে গেল। থানা থেকে অফিসার এসেছে। নির্ভর তাদের বসতে বলল। নিজে আগেই সোফায় বসলো। অফিসার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমরা এখানে বসতে আসিনি, আমাদের এত সময় নেই। নির্ভর বলল, তাহলে কি জন্য এসেছেন? সাবেক চেয়ারম্যান আজমি সাহেবকে খুনের দায়ে আপনাকে গ্রেফতার করা হলো, সাথে সাথে আপনাকে এমপি পদ থেকে বহিষ্কার করা হলো। নির্ভর আয়াসী ভঙ্গিতে শরীর হেলিয়ে বসল সোফায়, যেন কথাটা তার কাছে গুরুত্বপূর্ণ নয়। সে হেসে দিয়ে বলল, বড্ড ভুল করে ফেলেন অফিসার। বাড়িতে আসবেন বসবেন ভালো কথা, কিন্তু আমার গোপন কাজকর্ম নিয়ে টানাটানি করে নিজের মৃত্যু ডেকে আনলেন কেন? অফিসার ভ্রুকুচকে বলল, কি বলতে চাইছেন আপনি? সিম্পল একটা কথা, আমাকে কারাগারে বন্দি করার আগে আপনার নামে আমি কবর খুঁড়ে রেখেছি। অফিসার রুক্ষ কণ্ঠে বলল, এমপি হওয়ার জন্য এসব করছেন? ক্ষমতার অপব্যবহার হয়তো। আমি কিন্তু আপনার অপেক্ষায়। একদিন ওই শেকরের আড়ালে আপনার মুখটা দেখবই। নির্ভর মাথা দুলিয়ে হেসে বলল, আপনার অপেক্ষার অবসান হোক, এখন যান। অফিসার চলে গেলেন। তবে তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন যে প্রমাণ নিয়েই আসবেন। আজকে শুধু তথ্যের ভিত্তিতে এসেছেন, হালকা প্রমাণ, তবে সেটা ওর মতো ধূর্ত মানুষের পক্ষে লুকিয়ে ফেলা সম্ভব। বিলাসবহুল একটা অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে আছে একটা রমণী, নাম রানী। ভিতরে ঢুকতে ভয় পাচ্ছে। স্যার যে রাগী, না জানি কি করে আজকে। চুপচাপ টুপটাপ
পা ফেলে ভিতরে গেল। অফিসের সবাই ওর দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। আজকে ওর রানী সাহেবা লেট। রানী বিড়বিড় করে আল্লাহ আল্লাহ করছে। তবে যেই না নিজের ডেস্কের সামনে গিয়ে বসতে নেবে অমনি একটা কড়া রুক্ষ কণ্ঠের আওয়াজ পেয়ে ভয়ে শুকিয়ে আমসি হয়ে গেল। 30 minutes late. Get out from my office. রানী শুষ্ক ঢোক গিলে এক চোখ টিপে তাকালো। লম্বা চওড়া বলিষ্ঠ দেহের একটা পুরুষ ওর সামনে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। পরনে ব্ল্যাক শার্ট, সাথে কোট, চোখে সানগ্লাস, হাতে কালো ডায়ালের ঘড়ি। যেন এটা তার নিখুঁত ব্যক্তিত্ব বহন করছে। ওকে চোরা চোখে তাকিয়ে থাকতে দেখে নির্ঝর আবারও বলল, মিসেস নির্ঝর মজুমদার, ঠিক 2 মিনিটের মধ্যে আমার কেবিনে আসবে। সবাই আবারও হাসলো। রানী দুঃখী দুঃখী মুখ করে নির্ঝরের পেছনে যেতে লাগলো। কেবিনে আসতে ওকে হ্যাঁচকা টানে নিজের অতি নিকটে নিয়ে আসলো নির্ঝর। সব কিছু ছেড়ে যখন ইউকেতে আসলো তখন এই মেয়েটা ওকে পুনরায় বাঁচতে শিখিয়েছে, ওকে ভালোবেসেছে। আর তাই তো নির্ঝর ওকে বিয়ে করে পার্মানেন্ট করে নিয়েছে। তবে ওকে চোখের সামনে রাখার জন্য অফিসে রেখেছে, না হলে বাড়িতে সবসময় ওকে একা থাকতে হয়। রানী ভীতু নজরে নির্ঝরকে পরখ করে বলল, আমি। নির্ঝর ওকে থামিয়ে দিয়ে বলল, তুমি কি? হ্যাঁ, ভুলে যাও না রানী, তুমি আমার অন্তরিক্ষের বাইরে নও। তুমি সবসময় এখানে আছো, তাই আমার চোখে ফাঁকি দিতে পারবে না। রানী আবার বলল, আমি আসলে নিষাদকে ওকে শেষ করতে দিল না নির্ঝর। ওর গোলাপি অধরে নিজের সুস্পুষ্ট অধর চেপে কথা থামিয়ে দিল। কিছুক্ষণ পরে ছেড়ে দিয়ে ভারী শ্বাস ফেলে বলল, তুমি শুধু আমার হও রানী। আমি তোমাকে এই রাজার রাজ্যে তার রাজরানী করে রাখব। কথা বলার ফাঁকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল, যার স্থান মিলল রানীর চুলের ভাঁজে। তিহান আর রূপকথা পাশাপাশি ছাদের কোণে দাঁড়িয়ে আছে। সরাসরি চাঁদের মৃদু নরম আলো রূপকথার নাজুক মুখে এসে ঠিকরে পড়ছে। আর তিহান অপলক দৃষ্টিতে সেই শিল্পীর তুলিতে আঁকা দৃশ্য দেখছে। রূপকথা গালে হাত দিয়ে চাঁদ দেখছে। মাঝে মাঝে উড়ন্ত কিছু চুল কানের পিঠে গুজে দিচ্ছে পরম আবেশে। পুনরায় চুল গুজতে গেলে তিহান হাত বাড়িয়ে থামিয়ে দিল। রূপকথা কিছু বলল না। তিহান ওর চুলগুলো গুঁজে দিয়ে কিছুটা শীতল কণ্ঠে বলল, রূপকথা। রূপকথা চোখ বুজে উত্তর দিল, ভালোবাসি। আর কতবার বলবে? যতক্ষণ শ্বাস চলবে ততক্ষণ। আচ্ছা, বুঝলাম। কি বুঝলি? আমাকে ভালোবাসেন? রূপকথা মজা সুরে বলল। তিহান ওকে শান্ত চোখে পরখ করে নির্বিশেষ ওর ধ্যানে থেকে বলল, কবে আমাদের বিয়েটা হবে? রূপকথা হেসে ফেলল। কেমন শিশুসুলভ কথা। আগে আমার 18 হোক, আমি কি তবে দেশদাস হব? হ্যাঁ, আর আমি তোমার পারু। সুন্দর না ব্যাপারটা? তিহান ওর হাত দুটো চেপে রাগে হিসহিস করে বলল, তোর মা বেশি ঝামেলা করলে তোকে তুলে নিয়ে আসবো। রূপকথা খিলখিল করে হেসে উঠল। তিহান অপরূপ চোখে সে হাসি দেখল। কি মায়াবী সে হাসি! তিহান ওর হাসিতে বিমোহিত হলো। দিন দুনিয়া ভুলে বসল। আচমকা রূপকথাকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল, যেন ধরে প্রাণ ফিরে পেল। কেটে গেছে আরও কয়েকটা মাস। নির্ভর রাজনৈতিক কাজের সাথে আরও গভীরভাবে জড়িয়ে গেছে। সকাল সকাল নির্ভর ঘুম থেকে উঠে লুঙ্গি খুঁজে না পেয়ে রূপসার উদ্দেশ্যে চেঁচিয়ে মিচিক করে বলল, শালার এই লুঙ্গি আর বউয়ের মুখ দুটোই সমান, যেখানে সেখানে খুলে যায়। রূপসা তড়িঘড়ি করে এগিয়ে আসলো। লোকটার মধ্যে কোনো পরিবর্তন নেই। রূপসাকে দেখে নির্ভর গম্ভীর কণ্ঠে বলল, আমার লুঙ্গি খুঁজে দে, আমাকে সমাবেশে যেতে হবে। রূপসা লুঙ্গি দিয়ে চলে গেল, কোনো কথা বলল না। নির্ভর আগে ফ্রেশ হয়ে এসে দেখল। নির্ভর দীর্ঘশ্বাস ছেড়ে রূপসার কাছে গিয়ে বলল, কথা বলছিস না কেন? রূপসার ভেজা চোখে চেয়ে বলল, আমি কথা না বললে তোমার কি? নির্ভর ওকে আগলে নিল। বউ তার রেগে আগুন হবে নাই বা কেন? এই কদিন ধরে প্রচুর ব্যস্ততা যাচ্ছে, ঘরে সময় দিতে পারেনি। নির্ভর বউয়ের চুলের ভাঁজে নাক গলিয়ে বলল, আমার রূপ তো এত অবুঝ নয়। আমার রূপ আমাকে বুঝতে এত নীরবতা পালন করলে হবে? আমি তোমাকে বুঝি নির্ভর। তাহলে মিছিমিছি রাগ করছো কেন? কারণ তুমি পুরোটাই আমার।
তোমার উপর রাগ করার অধিকার আমার আছে, সেটা বাস্তবিক হোক আর মিছিমিছি। নির্ভর হেসে দিয়ে বউয়ের কপাল চুম্বনেকে দিয়ে জড়িয়ে নিল নিজের সাথে। সময় থমকে গেল, হৃদয় প্রশান্ত হলো। বাতাসে মুগ্ধতা ছড়িয়ে দুজনের মনকে পুলকিত করলো। এভাবে হয়তো শত রাগ অভিমান শেষে মিলবে দুটো মন, সুখের রাজ্যে পরিদর্শনে বেরোবে দুটো তৃষ্ণার্ত হৃদয়। সমাপ্ত। আজকের গল্পের নাম রিমঝিমে ধারাতে। লিখেছেন শ্রীমতী আক্তার মিম।